মির্চি বাংলা অরিজিনালস এর বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। কি বলছে চাচি? এটা বাচ্চু? বাচ্চু? ওই রিক্সাওয়ালা বাচ্চু, মানে নজরুল? আরে কালই তো ওকে মোড়ে চা খেতে দেখলাম। 2013 সালের 11ই সেপ্টেম্বর। মৌসুমি বর্ষা প্রায় শেষ। আকাশে এখন ইতস্তত সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। কদিন পর পুজো। পাড়ায় পাড়ায় জোর কদমে চলছে মণ্ডপ তৈরির প্রস্তুতি। সময়টা ভোর 5:30। দক্ষিণ কলকাতার প্রান্ত ঘেঁষে ঠাকুরপুকুরের হাঁসপুকুর খালপাড়ে সকালের আলো তখনও ফোটেনি। হালকা কুয়াশা আর নর্দমার কটু গন্ধ মিলেমিশে বাতাসটা ভারী হয়ে আছে। খালের জল ভরে আছে কচুরিপানা, বুনো কলমির ঝোপ আর পলিথিনের প্যাকেটে। কাদা গোলা জলে কয়েকটা পোকামাকড় আর কিছু কদাকার, শোল বা কই মাছ ছাড়া কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে। হাঁসপুকুর বাজারের সবজি ব্যবসায়ী রাখাল কাঞ্জিলাল ভ্যান চালিয়ে খালধারের ঢালু আতকাচা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটু পরেই বাজার বসবে। আপাতত তিনি দারুণ ব্যস্ত। মাথার মধ্যে টাকা পয়সা ধার দেনার হাজার একটা চিন্তাভাবনা ঘুরছে। হঠাৎ খালের দিকে চোখ পড়তেই তার পা শিথিল হয়ে এলো। গতি কমে এলো ভ্যানের। খালের একেবারে ধারে কাদার উপর আটকে আছে একটা মোটা চটের বস্তা। বস্তার মুখটা শক্ত দড়ি দিয়ে বাঁধা। বস্তার একটা অংশ ঘন রক্তে ভিজে গেছে। চট চুইয়ে সেই লালচে জলীয় রস মিশে যাচ্ছে খালের কালো পচা জলে। ভ্যানের হ্যান্ডেল থেকে রাখালের হাত দুটো প্রায় ফসকে যাচ্ছিল। বুকের ভেতর একটা তীব্র কাঁপন অনুভব করলেন রাখাল। কোনো মতে ভ্যানটা রেখে সামনের মোড়ের দিকে দৌড় লাগালেন তিনি। মোড়ে খালিদের চায়ের দোকান। চিৎকার করতে করতে তিনি বললেন, খালিদ, এই খালিদ, খালিদ এদিকে আয়, এটা দেখ তো, খালিদ, এই খালিদ। খালিদ তখন সবে স্টোভে প্রথম ক্ষেপের জল চাপিয়েছে। রাখালের চিৎকার শুনে গ্যাস কমিয়ে দোকান ছেড়ে বাইরে এলো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে রাখালদা, এরকম চেঁচাও কেন? এদিকে আয় না মরণ, এদিকে দেখ। খালিদকে সঙ্গে নিয়ে আবার ভ্যানের কাছে ফিরে এলেন রাখাল। দুজন মিলে ভালো করে দেখলেন বস্তাটা। 40 কেজির চালের বস্তা। আশপাশ থেকে একটা লাঠি জোগাড় করে বস্তাটায় আলতো গুঁতো মারল খালিদ। আরো খানিকটা রক্ত চুইয়ে এলো বাইরে। খালিদ বলল, ভেতরে কেমন কিছুর লাশ মনে হচ্ছে, নরম নরম ঠেকলো। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল রাজনাথপুর কলোনি আর হাঁসপুকুর এলাকায়। খালের ধারে একটা রক্ত মাখা বস্তা পাওয়া গেছে। ভিতরে সম্ভবত কোনো লাশ রয়েছে। ভোরের হাঁটুরে দোকানি আর ঘুম ভাঙা উস্কো খুস্কো চুলের কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করল খালের দুপাশে। সকাল 6:45 নাগাদ পৌঁছল ঠাকুরপুকুর থানার টহলদারি গাড়ি। গাড়ি থেকে নামলেন ইন্সপেক্টর সুব্রত সেন এবং দুজন কনস্টেবল। সুব্রত বাবু ভিড় সরাতে সরাতে চিৎকার করে বললেন, সরুন সরুন এখান থেকে, একদম কাছে যাবেন না কেউ, পেছনে হাঁটুন। রাম সিং, দেখো তো ওটা কি। ইতিমধ্যেই ভিড়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। যারা সদ্য জমা হয়েছে পিছনের দিকে, পুরো বিষয়টা এখনো বুঝে উঠতে পারেনি বা দেখতে পারছে না বস্তার অবস্থান, প্রশ্নগুলো আসছে তাদের দিক থেকে। কি আছে গো বস্তায়? গরু নাকি? গরু হলে এত পুলিশ আছে? আরে দেখো না, বস্তার সাইজ দেখো। মানুষ মানুষ, লাশ আছে। কনস্টেবল রাম সিং একটা লম্বা বাঁশের হুক দিয়ে বস্তাটাকে খালের কাদা থেকে টেনে উপরে তুলল। খালের পাশের শক্ত মাটির উপর এনে রাখা হলো ওই বস্তাটা। প্রায় সঙ্গে সঙ্গে জল, কাদা, রক্তমাখা
মৃদু দুর্গন্ধ আছড়ে পড়ল উপস্থিত মানুষদের নাকে। সুব্রত সেন পকেট থেকে রুমালটা বের করে মুখে চাপা দিলেন। একটা ছুরি দিয়ে শক্ত সুতলির বাঁধনটা কাটতেই চটের মুখটা আলগা হয়ে গেল। ভিতরের দৃশ্য দেখে কনস্টেবল রাম সিং সভয়ে এক পা পিছিয়ে গেল, মুখ ফিরিয়ে থুতু ফেলল মাটিতে। বস্তার ভেতরে মানুষের মুন্ডহীন একটা শরীর, গলা থেকে কোমর পর্যন্ত শুধুমাত্র ধর, মাথা নেই। কোমর থেকে দুটো পাও কেটে নেওয়া হয়েছে। কোনো এক আদিম হিংস্রতায় দেহটাকে কেটে আলাদা করে দেওয়া হয়েছে। কেবল দুটো হাত কনুই থেকে মুড়ে ধরের বুকের ওপর আড়াআড়ি করে রাখা। মানুষের মাংস আর পচা রক্তের তীব্র বোটকা গন্ধ বাতাসকে ভারী করে তুলেছে। সুব্রত সেন মুখ থেকে রুমালটা না সরিয়েই বিড়বিড় করে বললেন, মাই গুডনেস, এ তো পুরো দস্তুর পেশাদার খুন। মাথা নেই, পা নেই, আরে লাশ চিনব কি করে? ভিড়ের মধ্যে এবার ঠেলাঠেলি শুরু হয়ে গেল। কয়েকজন ইতিমধ্যেই লাশটা দেখে ফেলেছে। গা গুলিয়ে উঠেছে কারো কারো, বমি ঠেলে বেরিয়ে আসছে। ঠাকুরপুকুরের রাজনাথপুর কলোনি বস্তি এলাকার ঘিঞ্জি ঘরগুলো থেকে মানুষ ছুটে আসছে। কলোনির কাঁচা রাস্তা দিয়ে লাঠিতে ভর করে হন্তদন্ত হয়ে হেঁটে আসছেন ৭১ বছরের এক বৃদ্ধা। পরনে একটা ময়লা সুতির শাড়ি, ধবধবে সাদা চুল, পিঠটা বয়সের ভারে খানিকটা নুয়ে পড়েছে। এই মহিলার নাম রেহানা খাতুন। শর্তবাব, দেখি। চোখ দুটো শুকনো, কোটরাগত, কিন্তু চাহনিতে এক অসীম অস্থিরতা। তিনি ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করতেই এক প্রতিবেশী মহিলা তাকে আটকে ধরলেন। ও চাচি, একটু যেতে দাও, মানে ওখানে যেও না, রক্তারক্তি কাণ্ড, আরে সহ্য করতে পারবে না। ছাড় ছাড় আমাদের। রেহানা খাতুন হাত ছাড়িয়ে নিলেন। গলার শুকনো প্রায় শিরাগুলো ফুলে উঠেছে তার। এরা তো কেউ জানে না তার মনের মধ্যে তখন কি চলছে। রেহানা বললেন, আমার বাসু কাল রাত থেকে ঘরে ফেরেনি, সন্ধ্যায় রিস্কা নিয়ে বাড়াইছে আর আসেনি। আমি দেখবো তোরা শহর যেতে দে। আরে আমার কথাটা শোনো। আমি দেখবো, তোরা স্যার আমারে স্যার। লাঠিতে ভর দিয়ে ভিড় ঠেলে সোজা সুব্রত সেনের সামনে গিয়ে দাঁড়ালেন রেহানা খাতুন। বৃদ্ধার বুকে তখন শতাধিক হাতুড়ি যুগপদ শব্দ করে চলেছে। কাতর কণ্ঠে রেহানা বললেন, ও পুলিশ বাবু, ও বাবু, আমার একটু দেখতে দেন তো। সুব্রত সেন রুক্ষ গলায় বললেন, হ্যাঁ, এখান থেকে দেখো, বেশি কাছে যাবে না, এটা ক্রাইম সিন। রেহানা খাতুন লাঠিটা ঘাসের উপর ফেলে দিয়ে সুব্রত সেনের দুটো পা জড়িয়ে ধরলেন। গলার আওয়াজ কাঁপছিল তার। দোহাই বাবু আপনার, আমার ছেলে বাসু কাল রাতে রিস্কা নিয়ে বাড়াইছে, রাতে আর ঘরে ফেরেনি। আমি একটু হাত দুটো দেখবো বাবু, একবার দেখতে দেন আমারে, একটু দেখতে দেন। সুব্রত সেন কিছুটা বিরক্ত হয়ে কনস্টেবলকে বললেন, এই ধরে তোলো তো এই বুড়িকে। এসব সেন্টিমেন্টাল নাটক সামলাতে গেলে ডিউটিটা করবো কখন? দেখবো। কিন্তু বৃদ্ধা রেহানাকে আর আটকানো গেল না। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন মাটির ওপর, রক্তে ভেজা চটের বস্তার ঠিক মুখোমুখি। বস্তার ভেতরে ধরের দুটো হাত বুকের ওপর ছড়ানো, চামড়া ফ্যাকাশে হয়ে গেছে। রেহানা খাতুন কাঁপতে কাঁপতে ধুলো মাখা হাত দুটো দিয়ে বস্তা থেকে বেরিয়ে আসা ডান হাতটা স্পর্শ করলেন। তারপর হঠাৎই রেহানার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। ডান হাতের কনুইয়ের কাছাকাছি অংশটায় নজর গেল তার। সেখানে একটা ঝাপসা কালো চিহ্ন,
যেন পুরনো কোনো পোড়া বা কাটার দাগ, আবার দূর থেকে দেখলে মনে হয় কোনো উল্কি আঁকা। রেহানা খাতুন ওই জায়গাটা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছতে লাগলেন। বুড়ো আঙুল দিয়ে ঘষে ঘষে দাগটা পরীক্ষা করলেন। তারপর এক মর্মান্তিক বুক চেরা আর্তনাদ করে উঠলেন তিনি। যে আর্তনাদ হাঁসপুকুর খালের পাশে বসে থাকা কাকগুলোকে পর্যন্ত ভয় পাইয়ে দূর আকাশে উড়িয়ে দিল। বাসুরে, ওরে আমার বাসুরে, ওরে আমার নজরুল, তোরা কে আমার কষারিয়ার মতো মারলো রে বাপ? কে মারলো? ভিড়ের মধ্যে একটা কানাকানি শুরু হয়ে গেল। কি বলছে চাচি? এটা বাচ্চু? বাচ্চু? ওই রিক্সাওয়ালা বাচ্চু মানে নজরুল? আরে কালি তো ওকে মোড়ে চা খেতে দেখলাম। একই হলো আমার। আল্লাহ, এটা কি করলা তুমি? রেহানা খাতুন তখন মাটির উপর মাথা ঠুকছেন আর বিলাপ আমি কি করছেন। গুনাহ করছিলাম আল্লাহ? নজরুল ইসলাম, ডাকনাম বাচ্চু, বয়স ৩৮ বছর। বিয়ে থা করেনি, মা ছেলের ছোট্ট সংসার। রিক্সা চালিয়ে যা হতো তাতেই দিন গুজরান হয়ে যেত। গতকাল রাত থেকে বাচ্চু ঘরে ফেরেনি। ছোটবেলায় টিনের চালে হাত কেটে গিয়ে ওর ডান হাতের কনুইয়ের কাছে একটা দাগ হয়েছিল। মূলত ওটা দেখেই রেহানা বুঝতে পারলেন এই লাশ আদতে তার ছেলের। রেহানা খাতুনের আর্তনাদে এলাকার মানুষের চোখও ছলছল করে উঠল। রাজনাথপুর কলোনির ৩ নম্বর গলির শেষ মাথায় একটা ১০ বাই ১০ ফুটের ইটের দেওয়াল আর টিনের চালের ঘর রয়েছে। ওটাই রেহানার বাড়ি। বাচ্চু ওরফে নজরুল ইসলাম এমনিতে খুবই শান্তশিষ্ট ছেলে। কারো সাথে পাঁচে থাকে না, কোনোদিন ঝগড়াঝাটিতে যায়নি কারো সাথে, যদিও অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। রেহানা খাতুন নিজে বয়সের ভারে আর চলতে পারেন না, তবুও কলোনির দুটো বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে কটা টাকা পেতেন। আর বাচ্চু সকাল থেকে মাঝরাত পর্যন্ত ঠাকুরপুকুর মোড় জোকা চত্বরে প্যাডেল রিক্সা চালিয়ে সংসার টানত। তবে কলোনির কয়েকজন মানুষ জানত বাচ্চুর জীবনে একটা অন্ধকার দিকও ছিল। প্রায়ই নেশা করত বাচ্চু। মদ গাঁজা ছাড়িয়ে অন্যান্য দিকেও ছড়িয়ে পড়েছিল সেই নেশা। ২-১জন সাগরেদও ছিল তার। সুব্রত সেন পকেট থেকে একটা নোটবুক বের করে লিখতে শুরু করলেন। যদিও তার চেহারা একরকম ভাবলেশীন, তার মনে হচ্ছিল সমাজের নিতান্তই আস্থা করে বেড়ে ওঠা একটা মানুষ খুন হয়েছে, যে বেঁচে থাকলেও এমন কোনো আহামরি ঘটনা ঘটত না দেশের জনসংখ্যা বৃদ্ধি ছাড়া। ফলে খুব একটা আমল দিলেন না ব্যাপারটা তিনি। অলস কণ্ঠে রেহানা খাতুনকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলের নাম কি বললে? নজরুল ইসলাম বাবু। সবাই ওরে বাসু বলে ডাকতো, ওরা আব্বার নামটা রাখছিল। কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে মুখ মুছলেন রেহানা খাতুন। নিচের পাটির বেশ কয়েকটা দাঁত পড়ে গিয়েছে, কথা জড়িয়ে আসছে তার। কোনো শত্রুতা ছিল কারোর সাথে? কেউ টাকা পয়সা পেত তোমাদের কাছে? না 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 বাবু, আমার বাসু সাদা সিধা মানুষ। রিক্সা চালায় যা পেত আমার হাতে দিত বাবু, আমার হাতে দিত। বাবু বাবু, আমার ছেলের মাথাটা কই?
মাথাটা কই, পাদুটা কই গেল? কে আমার বাসুরে এইভাবে কাইটা ফেললো? বাবু কে কাইটা ফেললো আমার বাসুর? মাথাটা কই বাসুর? সুব্রত সেন বিরক্ত হয়ে নোট নেওয়া বন্ধ করলেন। এই 3 কাল পেরোনো বুড়ির প্যাচপ্যাচে কান্না শুনতে বিন্দু মাত্র ইচ্ছে করছিল না তার। তাও আবার এই সকাল সকাল, এখনো চা জোটেনি কপালে। নোট বইটা পকেটে পুরে তিনি বললেন, এই ঠিক আছে, কাঁদতে হবে না এখন। আমরা বডি পোস্টমর্টমে পাঠাচ্ছি, তুমি থানায় আসো। বেলা গড়িয়েছে, ঘড়ির কাঁটা 11-র গণ্ডি পেরিয়ে গেছে। থানার ডিউটি অফিসার বিকাশ দত্ত চেয়ারে হেলান দিয়ে ডাবের জল খাচ্ছিলেন। সামনের টেবিলের ওপর হাবিজাবি ফাইলের স্তূপ, বাইরে কড়া রোদ। রেহানা খাতুন লাঠিতে ভর দিয়ে কাঁপা কাঁপা পায়ে ঘরে ঢুকলেন। সঙ্গে কলোনির এক প্রতিবেশী যুবক, নাম শশী। রেহানা কান্না ভেজা গলায় বললেন, বাবু, ক্যাশ করতে আসছি, আমার বাসুরে কেউ কাইটা ফেলে দিয়েছে খালের পানিতে। সকালে থানা থেকে লোক গেছিল। বিকাশ দত্ত ডাবের খোলাটা টেবিলের ওপর রেখে ঘড়ির দিকে তাকালেন। অনেক আগেই তিনি খবর পেয়ে গেছেন হাঁসপুকুর খালে একটা মুন্ডুহীন ধর পাওয়া গেছে। অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে বললেন, বুড়ি অত তাড়াহুড়ো করছো কেন? একটা প্রসিডিওর আছে তো সবকিছুর। কাটা মুন্ডু নেই, পা নেই, শুধু ধর। তুমি দাবি করলে ওটা তোমার ছেলে হয়ে যাবে নাকি? শশী বলল, স্যার, রেহানা চাচি তো হাত দেখে চিনতে পেরেছে, ডান হাতে কাটার চিহ্নটাও আছে। আর বাচ্চু ভাই মানে নজরুল কাল রাত থেকে মিসিং। মিসিং? বিকাশ দত্ত চোখ গরম করে শশীর দিকে তাকালেন। ইংরেজি ঝাড়া হচ্ছে আমার সামনে? তুমি কে হে হরিদাস পাল? বেশি আইনি পরামর্শ দিতে এসো না, বুঝলে? দাগ তো অনেকের হাতেই থাকতে পারে। বিজ্ঞান বলে একটা জিনিস আছে তো, নাকি? ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যে ওটা নজরুল ইসলামেরই বডি। স্যার, কেসটা নিন না স্যার। এফআইআর না নিলে তো তদন্ত হবে না, প্লিজ স্যার। বিকাশবাবু এবার টেবিল চাপড়ে উঠে পড়লেন। ভারী কর্কশ কণ্ঠে বললেন, তোমার পড়াশোনা কতদূর? এফআইআর কি মামার বাড়ির আবদার নাকি? অজ্ঞাত পরিচয় বডি পাওয়া গেছে, তার আবার মার্ডার কেস কিসের? যদি দেখা যায় কালোটা অন্য কারো বডি, আগে বাচ্চুর নিখোঁজ ডায়েরি হবে, ঠিক আছে? যদি বডি ম্যাচ করে তাহলে পরে দেখা যাবে। চলো। রেহানা খাতুন হাত জোর করে অফিসার দত্তের টেবিলের ওপর ঝুঁকে পড়লেন। বাবু, বাবু, অত শত আইন আমি বুঝি না। আমি তো মা, আমার পেটের সন্তান রেখে কসাইয়ের মতো সবাই করছে। আপনারা কইছেন মার্ডার কেস নেবেন না, কেন নেবেন না? আমার বাসু রিস্কা চালায় এত বলে কি তার জীবনের কোনো দাম নাই। বাবু, কেন নেবেন না, কেন নেবেন না? অফিসার এবার একটা সাদা কাগজ এগিয়ে দিয়ে রুক্ষ গলায় বললেন, চলো বুড়ি, বেশি চেঁচামেচি করলে না থানা থেকে বের করে দেবো, বুঝেছো? এই কাগজে একটা মিসিং ডায়েরির অ্যাপ্লিকেশন লেখো। আমরা বডির স্যাম্পল আর তোমার রক্তের স্যাম্পল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাচ্ছি ডিএনএ ম্যাচের জন্য। রিপোর্টটা আসুক, তারপর যা করার করা হবে, ঠিক আছে? ও, তুমি তোমার লেখাপড়াও জানো না? দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। তুমি বলে যাও তোমার ছেলেকে শেষ কবে দেখেছো? রেহানা খাতুন আশপাশে তাকিয়ে দেখলেন পিছনে দাঁড়িয়ে কয়েকজন কনস্টেবল হাসাহাসি করছে। একজন কনস্টেবল অন্যজনকে বিড়বিড় করে বলছে, রিক্সাওয়ালাদের আবার মার্ডার কেস। দেখো, নির্ঘাত কোনো মদের থেকে মারামারি করে মরেছে হয়তো। যত সব। চেঁচিয়ে উঠলেন বিকাশ। কি হলো বলো? শেষ কখন দেখেছো? কোথায় দেখেছো? কখন দেখেছো? তাড়াতাড়ি বলো। কাল রাতে। কটার সময়? সন্ধ্যার পর। ছেলের বয়স কত?
37-38 হবে। হাইট মানে লম্বা কত? শশী, রেহানা এবার শশীর দিকে তাকালেন। শশী একটু ভেবেচিন্তে বলল, প্রায় 6 ফুট। হ্যাঁ, কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে? মানে তোমার ছেলেকে চেনা যায় এরকম কিছু? ও ডান হাতের কোনো একটা কাটা দাগ আছে বাবু, ছোটবেলায় চিনে কেটে গেছিল, তারপর ওখানেই আবার আগুনে পুড়ে যায়। দেখলে যে কেউ বুঝতে পারবে বাবু, ওইটা আমার বাসু, আমার বাসু, ওইখানে আমার বাসু। ডায়েরি লেখা শেষ হলে কাগজটায় আঙুলের ছাপ দিলেন রেহানা খাতুন। বিকাশ দত্ত শিলমোহর মেরে জিডির একখানা কপি ছুঁড়ে দিলেন রেহানা খাতুনের দিকে। একটি নির্মম জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ডকে স্রেফ একটা সাধারণ মিসিং ডায়েরি বানিয়ে ফাইল বন্দি করে রেখে দিল পুলিশের নাকুচু অবহেলা। বৃদ্ধা এবার ধীর পায়ে হেঁটে হেঁটে ফিরে এলেন রাজনাথপুর কলোনিতে। তার হাতে একটা নিখোঁজ ডায়েরির কাগজের টুকরো। বেশ অনেকক্ষণ হলো সূর্য ঢাকা পড়েছে মেঘে। ক্রমশ মেঘ ঘন হয়ে আসছে। পচা খালের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্যাঁতস্যাঁতে হাওয়া। ঘরের দরজার তালাটা খুলতেই রেহানা খাতুনের চোখে পড়ল কোণে রাখা আছে বাচ্চুর রিকশার পুরনো সিট কভারটা। কয়েকদিন আগেই ওটা বদলেছে বাচ্চু। ওর উপরে বাচ্চুর গামছাটা রাখা। এই ঘরে কাল দুপুরেও বাচ্চুর গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। খিদে পেয়েছে, ভাত দাও। আপন মনেই রেহানা বলে উঠলেন, দিছি, গোসল কইরা। কথাটা বলেই শিউরে উঠলেন রেহানা। কোথায় তার বাচ্চু? ঘর জুড়ে কেবল এক নিদারুণ নিস্তব্ধতা। রেহানা গামছাটা বুকে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়লেন। তার চোখে আর কোনো জল বেঁচে নেই, কেবল বুকটা একটা অদ্ভুত আক্রোশ আর বেদনায় শক্ত হয়ে আসছে। বৃষ্টি নেমেছে বাইরে, শরতের বৃষ্টি। এই বর্ষা শীত নিয়ে আসে বাংলায়। বেশ ঠান্ডা লাগে। বর্ষার জল সারা কলোনির ময়লা ধুয়ে নিয়ে ফেলছে আশপুকুর খালের জলে। আজ ওই আবর্জনার সঙ্গে যোগ হয়েছে এক হতভাগ্য মায়ের না পাওয়া ইনসাফের আকুতি। এটুকুই যা ফারাক অন্য দিনের তুলনায়। তাছাড়া আর সবকিছু একই নিয়মে চলছে। মহানগরী কলকাতা ক্রমশ এগিয়ে যাচ্ছে বিকেলের দিকে। একটা মৃত্যু, তাও সমাজের আগাছা গোত্রীয় মানুষের। তার জন্য কি তিলোত্তমা থমকে যেতে পারে? পারে না। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। খুনের পিছনে যখন মিশে থাকে প্রচণ্ড এক ব্যক্তিগত আক্রোশ, তখন মানুষ ঠিক কতটা নৃশংস হয়ে ওঠে সেই কাহিনী আজ শোনাবো আপনাদের। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, ক্রাইম কথার নতুন পুরনো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন মির্চি বাংলার ইউটিউব চ্যানেল, আর নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। তাহলে চলুন শুরু করা যাক। ঠাকুরপুকুর থানায় তখন পরন্ত দুপুরের আলসেমি ভর করেছে। কোনো একটা ঘর থেকে টাইপরাইটারের খটাখট শব্দ ভেসে আসছে। বাইরের ঝুল জমে থাকা বারান্দার একটা বেঞ্চে বসে আছেন রেহানা খাতুন, আর তার পাশে বসে আছে শশী। রেহানার পরনে সুতির শাড়ির আঁচলটা ধুলো আর কাদার ছোপে বিবর্ণ। হাতে শক্ত করে ধরে রাখা শিলমোহর দেওয়া নিখোঁজ ডায়েরির কাগজটা। কনস্টেবল রাম সিং বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় একবার থমকে দাঁড়ালো। রেহানাকে দেখে বিরক্তির সাথে বলল, আরে ও বুড়ি, তুমি এখনো এখানে বসে আছো কেন? তোমার ছেলেকে খুঁজে পেলে আমরা জানাবো। যাও যাও।
রেহানা উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। কোমরটা আর সোজা হতে চায় না। অতি কষ্টে হাত জোর করে তিনি বললেন, বাবু বাবু আমার কি সব রক্ত নেবা বলছিলে না? আমার বাসুর রক্তের মিল করবার লগে এটা এই নেবে না বাবু? রক্ত কি এখন মোড়ের মাথায় চা? যাওয়া মাত্র নিয়ে নেবো। হাসপাতাল থেকে টেকনিশিয়ান আসবে, ফর্ম ফিল আপ হবে, তারপর তো স্যাম্পেল নেওয়া হবে। এসব সরকারি কাজ, বুঝলে? যাও যাও, কাল সকালে এসে খোঁজ নিও। শশী আর চুপ থাকতে পারল না। রুক্ষ কণ্ঠে সে বলল, স্যার আপনারা শুধু কাল পরশু করছেন। একটা জলজ্যান্ত মানুষকে কসাইয়ের মতো কেটে ফেলে দিয়ে গেল, আর আপনারা রক্ত নেওয়ার সামান্য ব্যবস্থাটুকু করতে পারছেন না। এই ছোকরা, শোনো, আইনের শাসন শেখাতে এসো না। আমরা আমাদের প্রসিডিওর মতো চলছি। কেসটা এখনো মিসিং কেস। যখন ফরেন্সিক থেকে রিপোর্ট আসবে তখন দেখা যাবে। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে লকআপে পুরে দেবো, বুঝেছো? রেহানা খাতুন শশীর হাতটা চেপে ধরলেন। শশী শশী চুপ কর বাপ, এরা হাকিম লোক। ও স্যার স্যার রাগ করেন না, বলেন না আমার ছেলেরে কবে খুঁজে দেবেন, বলেন না। আচ্ছা, ঝামেলা করছো তো। বড় বাবু দেখছেন বিষয়টা, খোঁজ খবর করছেন। বাবু বাবু আমার রক্ত আজই নিয়ে নেন না, আমি আর পারতেছি না, আর পারতেছি না। রাতে ঘুম আসে না বাবু। আমি জানি ওইটা আমারই বাচ্চু, আমার বেটা, আমার বাচ্চু। আপনারা কেন বিশ্বাস করতেছেন না বাবু? আমার বাচ্চু। রেহানার কথার উত্তরে রাম সিং মুখে একটা বিকৃত শব্দ করল। তারপর আর কোনো কথা না বলে গটগট করে ঘরের ভেতর ঢুকে গেল। দুদিন পর কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগ, এখানেই নিয়ে আসা হয়েছে হাঁসপুকুর খাল থেকে উদ্ধার হওয়া সেই মুন্ডহীন ধর। সঙ্গে এসেছেন সাব ইন্সপেক্টর অমরেশ বিশ্বাস। অমরেশ এমনিতে একজন সৎ পুলিশ অফিসার, কিন্তু থানার তোড়জোড়হীন নিয়মের ঘানি টানা লোক। এই কেস নিয়ে তেমন কোনো উৎসাহ তার নেই। আজ তার স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাওয়ার কথা ছিল, সেটা তো হলোই না। উল্টে এখন মর্গে আসতে হলো রিপোর্ট নিতে। কোনো মানে হয়? একরাশ বিরক্তি নিয়ে মর্গের ভেতরে ঢুকলেন অমরেশ। ঘরের মাঝখানে স্টেইনলেস স্টিলের একটা টেবিলের ওপর সাদা চাদরে ঢাকা রয়েছে টর্সোটা। সামনে দাঁড়িয়ে আছেন ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ মুখার্জি। অমরেশ বিশ্বাস জিজ্ঞেস করলেন, ডক্টর মুখার্জি, বলছি কি মনে হচ্ছে? কোনো ক্লু পাওয়া গেল? ডাক্তার মুখার্জি গ্লাভস জোড়া খুলে একটা ট্রেতে রাখলেন। কপালে চিন্তার ভাঁজ। স্পষ্ট প্রমিত কণ্ঠে তিনি বললেন, মিস্টার বিশ্বাস, দিস ইজ এক্সট্রিমলি ব্রুটাল। যে বা যারা এই কাজটা করেছে তারা অত্যন্ত ঠান্ডা মাথার পেশাদার খুনি। খুনের আগে যথেষ্ট মারধর করা হয়েছে। ধড় থেকে মাথা আর পা বিচ্ছিন্ন করতে খুব ভারী এবং ধারালো কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই যে কাটটা দেখুন, এই যে। হ্যাঁ, সার্জিক্যালি প্রিসাইজ বলছেন? তাহলে কোনো কসাই বা চিকিৎসকের কাজ নাকি? ডাক্তার নয়, কসাই হওয়ার সম্ভাবনাই বেশি। অথবা এমন কেউ যে নিয়মিত মাংস কাটার কাজে অভ্যস্ত। তবে এমনও হতে পারে যে প্রচণ্ড আক্রোশ নিয়ে কেউ কাজটা করেছে, ধারালো কোনো চাপাতি বা দা দিয়ে এক কোপেই কেটে ফেলেছে। সেক্ষেত্রে যে কেটেছে সে দারুণ শক্তিশালী, হাট্টা কাট্টা লোক, বুঝেছেন? সবচেয়ে বড় সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা ডক্টর? ডাক্তার মুখার্জি ধরের দিকে নির্দেশ করে বললেন, বডিটা জলে অন্তত 3-4 ঘন্টা ডুবেছিল। পচনও শুরু হয়ে গেছে। খালের নোংরা জল রক্ত আর কোষের ভেতরে ড্যামেজ করে দিয়েছে। আপনারা যে বৃদ্ধার স্যাম্পল এনেছেন তার রক্তের সাথে এই পচা টিস্যু মিলিয়ে ডিএনএ প্রোফাইলিং করা অত্যন্ত কঠিন হবে। এক বৃদ্ধা অবশ্য বডির ওই কাটা দাগটা দেখে, ওটা দেখে দাবি করছেন যে এটা
ওর ছেলে নজরুল ইসলাম। ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটা সেটা অসম্ভব নয়, কিন্তু মিস্টার বিশ্বাস, বিজ্ঞানের আদালতে অনুভূতির কোনো স্থান নেই। একটা কাটা দাগ হাজারটা মানুষের হাতে থাকতে পারে। যতক্ষণ না সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ডিএনএ ম্যাচিং রিপোর্ট আসছে, আমরা আইনিভাবে এই বডি নজরুল ইসলামের বলে ঘোষণা করতে পারি না। আমি টিস্যু স্যাম্পল প্রিজার্ভ করে সিএফএসএল-এ পাঠিয়ে দিচ্ছি, বাকিটা সেন্ট্রাল ল্যাবের উপর নির্ভর করছে। এই ঘটনার পর হঠাৎ করেই যেন সব থেমে যায়। না সেন্ট্রাল ল্যাব থেকে ঠিকঠাক কোনো খবর আসে, না ঠাকুরপুকুর থানা কোনো তৎপরতা দেখায়। মাস গড়ায়, 2013 পেরিয়ে 2014 সাল আসে। তারপর দেখতে দেখতে 2015। ঠাকুরপুকুর থানার ফাইল ক্যাবিনেটে জিডি নাম্বার 892/11/9/2013, যে ফাইলটা ছিল মহাফেজখানায়, সেটার উপর ধুলোর মোটা আস্তরণ জমে গেছে। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার অগণিত ফাইলের ভিড়ে হারিয়ে গেছে এক রিকশাওয়ালার মিসিং ডায়েরি। যে ধরটা পাওয়া গেছিল সেটার এগেনস্টে পুলিশ আর কোনো খুনের কেসও দায়ের করেনি। কিন্তু হার মানেননি রেহানা খাতুন। গত 2 বছর ধরে প্রতিদিন সকালে উঠে 2-3 বাড়িতে ঝিয়ের কাজ করেন। তারপর তিনি চলে আসেন ঠাকুরপুকুর থানায়। হত্যে দিয়ে বসে থাকেন চাতক পাখির মতো। মাঝে মধ্যে শশী ওর সঙ্গে যায়। প্রথম পুলিশেরা ওকে 2-1টা কথা বললেও এখন আর তেমন কিছু বলেও না। থানার আর 5টা পরিত্যক্ত চেয়ার টেবিলের মতো বুড়িও পড়ে থাকে সারা দিন। তারপর বিকেল হলে ফিরে আসেন নিজের ঘরে। রেহানার বয়স এখন 73 ছুঁয়েছে। চোখ দুটো আরো খানিকটা কোটরে ঢুকে গেছে। লাঠি ছাড়া এখন 2টো পা ফেলার ক্ষমতা নেই। শুধু মাতৃ হৃদয়ের ভেতরের আগুনটা এখনো নিভে যায়নি। আজকেও ঠাকুরপুকুর থানায় বসেছিলেন রেহানা খাতুন। শশীও এসেছে আজ তার সঙ্গে। ও এখন কিছুটা হতাশ, তার উদ্যমে ভাটা পড়েছে। মৃদু স্বরে রেহানাকেও বলল, চাচি, চলো বাড়ি ফিরে যাই। 3 ঘন্টা ধরে বসে আছি। এই বড়বাবুদের আমাদের মতো ছোট লোকেদের সাথে বসার, কথা বলার সময় নেই। রেহানা খাতুন কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, না রে শশী, আজ আমি না শুনে যাব না। 2 বছর হয়ে গেল। আমার বাসুরে ওরা কোথায় রাখছে আমারে তো কিছুই কইল না। ছেলেরে আমি দাফন করতে পারলাম না। আমারে জানতে হবে শশী, আমি তো মা। আমি যদি না দাঁড়াই, আমার বাসুর বিচারটা কে চাইবে বল? এমন সময় এক জুনিয়র অফিসার থানার বাইরের ওয়েটিং রুমে এলেন। হাতে একটা সরকারি মুখ বন্ধ খাম। অফিসারটি রুক্ষ কণ্ঠে হাঁক পারলেন, রেহানা খাতুন আছেন? রেহানা খাতুন? রেহানা খাতুন লাঠিতে ভর দিয়ে তড়িঘড়ি এগিয়ে গেলেন। আমি স্যার, আমি বাসুর মা স্যার। আমার ছেলের রিপোর্ট আসছে স্যার, আসছে স্যার। বলুন না, কি লিখছে? অফিসার খামটা খুলে চোখের সামনে রেখে কাগজটা পড়তে লাগলেন। অত্যন্ত যান্ত্রিক এবং নির্দয় কণ্ঠে বললেন, সিএফএসএল থেকে রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে লেখা আছে ইনসাফিসিয়েন্ট অ্যান্ড ড্যামেজ স্যাম্পল। মানে ও স্যার, আমি তো ইংরেজি বুঝি না, একটু বাংলায় কয়েন। আরে বাবা, মানে জলে কাদায় পচে যাওয়ার কারণে উদ্ধার হওয়া ধরের টিস্যু থেকে ডিএনএ স্ট্র্যান্ড পাওয়া সম্ভব হয়নি। ফলে এই ধরটি নজরুল ইসলামের কিনা তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। কথাগুলো শুনে রেহানার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। স্যার, আপনি ওইসব কি ইংরেজি বলছেন? আমি তো ওসব বুঝি না।
সহজ করে বলুন না স্যার, আমার বাসুরে কি আমি আর দেখতে পাবো না স্যার, বলুন না। আরে বাবা, প্রমাণের অভাবে কেসটা আমরা বন্ধ করে দিচ্ছি। আর যে অজ্ঞাত পরিচয় বডিটা মর্গে রাখা ছিল, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর নিয়ম মেনে বেওয়ারিশ লাশ হিসেবে সেটা সৎকার করে দেওয়া হয়েছে। মানেটা কি? সৎকার করে দিয়েছেন? কথাটা শুনে শশী চিৎকার করে উঠল। হ্যাঁ, আপনারা মাকে না জানিয়ে ডিএনএ রিপোর্টের বাহানা বানিয়ে একটা মানুষকে বেওয়ারিশ বানিয়ে পুড়িয়ে দিলেন। এটা কি করে করলেন আপনারা? এই, মুখ সামলে কথা বলো। আইনি নিয়ম জানো? অফিসারটি আঙুল উঁচিয়ে শশীকে ধমক দিয়ে বললেন, 2 বছর ধরে একটা পচা ধর মর্গে ফেলে রাখা যায় না। সরকারি প্রসিডিউর মেনেই ডিসপোজাল করা হয়েছে। আর এটাই যে ওর মা, তার কোনো প্রমাণ আমরা পাইনি, তাই ওটা আমরা পুড়িয়ে দিয়েছি। আপনারা এবার আসতে পারেন। ঠাকুরপুকুর থানার গেটের বাইরে এসে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়লেন রেহানা খাতুন। কলকাতা শহরের ব্যস্ত রাজপথ এগিয়ে চলেছে আপন নিয়মে। লাল হলুদ বাস, ট্যাক্সি আর মানুষের ভিড়ে কেউ ফিরেও তাকাচ্ছে না এই বৃদ্ধা মায়ের দিকে। ইতিমধ্যে দুর্গাপুজো এসে চলেও গেছে দুবার। অসুর বধ করে মর্তে শান্তি এনেছেন মা। তিলোত্তমার উৎসবে কোনো পরিবর্তন হয়নি, বরং বছর বছর জাঁকজমক বেড়েছে। কেবল একজন মায়ের বুক থেকে চিরতরে হারিয়ে গেছে তার একমাত্র সন্তান। রেহানা খাতুন আকাশের দিকে মুখ তুলে 2 হাত ছড়িয়ে চেঁচাতে লাগলেন, ওগো খোদা, তুমি কি বিচার করলে? তুমি কি বিচার করলা খোদা? আমার বাসু বেঁচে আছে না মরে গেছে আমি তাও জানতে পারলাম না। ওরা আমার সন্তানের ওই আমার 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 বেটার ওই কাটা শরীরটাকে কি বেবারিশ বলে ফেলে দিল। ওরা আমার বেটার কাটা শরীরটা বেবারিশ বলে ফেলায় দিল। আমি তো শেষবার ওকে একটু ছুঁয়ে দেখতে পারলাম না। আল্লাহ, তোমার দরবারে আমি বিচার চাইলাম খোদা। আমার 4 খুলে কেউ নাই। শশী রেহানার কাঁধে হাত রাখল, ওর চোখেও জল। চাচি, চলো বাড়ি চলো। এই বিচার ব্যবস্থায় পুলিশ এসব বড় লোকেদের জন্য, আমাদের মতো এই কলোনির গরিব লোকেদের জন্য এদের কোনো দয়া নেই। শশী রে। রেহানা খাতুন শশীর হাতটা ধরে কেঁদে উঠলেন। শশী, ওরা মনে করছে আমি গরিব বলে, রিস্কাওয়ালার মা বলে চুপ করে যাব। আমি চুপ করে যাব না রে। যে আমার বাসুরে এইভাবে কাইটা কচাইয়ের মতো খালের পানিতে ফেলাই দিছে, আর যে পুলিশরা আমার বাসুরে বেওয়ারিশ বানাইলো, আমি কাউকে ছাড়ুম না। আমি কাউকে ছাড়ুম না। আমি রোজ থানায় আসব। আমি রোজ থানায় আসা পয়সা থাকবো। আমি যতদিন বাঁচি রোজ ওদের দরজায় আমি খাড়ায় রব। আমি যাব না। সালের এপ্রিল মাস। বাংলার আকাশে বাতাসে অনাগত গ্রীষ্মের আমেজ। ক্রমে সূর্যের তেজ বাড়ছে। রাজনাথপুর কলোনির 3 নম্বর গলির শেষ মাথায় রেহানা খাতুনের ঘরটা এখন যেন একটা প্রেতপুরী। বাচ্চুর রিকশাটা উঠোনে পড়ে পড়ে মরচে ধরে নষ্ট হয়ে গেছে।
লাশটা যেখানে পাওয়া গিয়েছিল তার কয়েকশো মিটার দূরেই পাওয়া গিয়েছিল রিকশাটা। রেহানা খাতুন একথা পুলিশকে জানিয়েছিল, পুলিশ পাত্তা দেয়নি। রেহানা খাতুন আগের চেয়ে অনেক বেশি শীর্ণ হয়ে গেছেন, কিন্তু তার নিয়ম বদলায়নি। প্রতি সোমবার ও শুক্রবার তিনি লাঠি ঠুকঠুক করে ঠিক হাজির হয়ে যান ঠাকুরপুকুর থানায়। থানার ভেতরে নতুন এসি বসেছে, ঝুলকালি পরিষ্কার করা হয়েছে, নতুন রং লেগেছে দেওয়ালে দেওয়ালে। পুরনো ওসি বদলি হয়ে গেছেন। বিকাশ দত্ত পদোন্নতি পেয়ে অন্য থানায় চলে গেছেন। কয়েক মাস হল নতুন ওসি এসেছেন থানায়। বারান্দায় দাঁড়িয়ে রেহানা খাতুন দেখছিলেন থানার ভিতর কত শত শত ফাইল জমা হয়ে পড়ে আছে। ওর ছেলের ফাইলও হয়তো চাপা পড়ে আছে কোথাও, যে ফাইলের পাতা আর কেউ কোনো দিন খুলবে না। এমন সময় থানার সামনে এসে থামল একটা সরকারি জিপ গাড়ি। গাড়ি থেকে নামলেন মাঝবয়সী এক পুলিশ অফিসার। চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা আর শৃঙ্খলা। পরনে ইস্ত্রি করা নিখুঁত ইউনিফর্ম, কাঁধে 3 স্টার ব্যাচ, চোখের দৃষ্টিতে প্রখর বুদ্ধিমত্তা। ইনি ঠাকুরপুকুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল। গাড়ি থেকে নেমে থানায় ঢোকার মুহূর্তে বারান্দার কোণে নজর গেল ইন্সপেক্টর ঘোষালের। দেখলেন ধুলোবালি মাখা শাড়ি পরা এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে জীর্ণ শরীরের ওপর সমস্ত জোর একত্রিত করে দাঁড়িয়ে আছেন। এই বৃদ্ধাকে আগেও তিনি দু একবার দেখেছেন, আজ প্রথমবার ভালো করে দেখলেন। বৃদ্ধার চোখের দৃষ্টি কোনো সাধারণ ভিখারির দৃষ্টি নয়, সেখানে জ্বলছে এক অবর্ণনীয় হাহাকার আর প্রতিশোধের আগুন। হঠাৎ দেখলে শিউরে উঠতে হয়। প্রদীপ ঘোষাল পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালেন। কনস্টেবল রাম সিংকে ডেকে প্রশ্ন করলেন, রাম সিং, শোনো, এই বৃদ্ধা মহিলা কে, আর উনি বারান্দায় ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? রাম সিং তোষামত করার ভঙ্গিতে হেসে বলল, ও কিছু নয় স্যার, ও রাজনাথপুর কলোনির এক পাগলি বুড়ি। 2013 সালে একটা বেওয়ারিশ কাটা ধর পাওয়া গিয়েছিল খালে। বুড়ি দাবি করে ওটা নাকি ওর ছেলে বাচ্চুর শরীর। ফরেন্সিক রিপোর্ট নীল এসেছে স্যার, কেস ক্লোজড। তাও বুড়ি প্রতি সপ্তাহে এসে থানা মাথায় তোলে। আমরা তাড়িয়ে দিই, আবার এসে বসে থাকে। আপনি ভেতরে চলুন স্যার। ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল কনস্টেবলের কথায় কান দিলেন না। তিনি স্থির দৃষ্টিতে বৃদ্ধার দিকে তাকালেন। একজন অভিজ্ঞ হমিসাইড অফিসার হিসেবে লালবাজারে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তিনি জানেন মানুষের চোখে এমন অগ্নিকুণ্ড সৃষ্টি হওয়া সহজ কথা নয়। প্রদীপ ধীর পায়ে রেহানা খাতুনের দিকে এগিয়ে গেলেন। অতি নম্র কণ্ঠে বললেন, মা, আপনি এখানে কতক্ষণ বসে আছেন? কি নাম আপনার? রেহানা খাতুন অবাক চোখে প্রদীপ ঘোষালের মুখের দিকে তাকালেন। এত বছর ধরে পুলিশকে তিনি শুধু রুক্ষ ধমক দিতেই দেখেছেন। এই প্রথম কোনো পুলিশ অফিসার তাকে মা বলে সম্বোধন করল। রেহানা খাতুন লাঠিটা শক্ত করে ধরে প্রদীপ ঘোষালের দিকে এক পা করে এগিয়ে এলেন। তার শুকনো ঠোঁট দুটো কাঁপতে লাগল। এক নিঃশ্বাসে তার বুকের ভেতরে জমে থাকা এতদিনের কথাগুলো সব বলে ফেললেন। আমার নাম রেহানা খাতুন বাবা। আমার ছেলে বাসুরে কাইটা ফেলে ওরা ওই খালের পানিতে ফেলে দিয়েছিল ওই 2013 সালে। এই পুলিশরা আমার কেস নেয়নি, এগুলো আমার কেস নেয় নাই। আমার ছেলেরে বেওয়ারিশ বলে পুড়িয়ে দিয়েছে। আমি দাফন করতে পারিনি আমার বেটারে।
বাবা, আমি কি বিচার পাবো না? আমি কি বিচার না পেয়েই মহিলা যাবো? বাবা। প্রদীপ কিছুক্ষণ নীরবে বৃদ্ধার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর এক গভীর আত্মবিশ্বাসপূর্ণ কণ্ঠে বললেন, মা, আপনি ভেতরে আসুন, আসুন আমার ঘরে এসে বসুন। আপনার সব কথা আমি শুনতে চাই। ইন্সপেক্টর প্রদীপ ঘোষালের এই একটি বাক্য যেন বৃদ্ধা মায়ের দীর্ঘ 4 বছরের লড়াইয়ে এক নতুন ভোরের সূচনা করল। ঠাকুরপুকুর থানার ওসির রুমের দরজাটা আলতো করে ঠেলে ভিতরে ঢুকলেন প্রদীপ। পিছনে লাঠিতে ভর দিয়ে পা টেনে টেনে হেঁটে ভেতরে এলেন রেহানা খাতুন। ঘরের ভেতর এসি চলছে। শরীরটা কেমন যেন শিউরে উঠল রেহানার। আগে কোনো দিন এসি ঘরে তিনি ঢোকেননি, বুঝতেও পারেননি বাইরে এত গরম আর ভেতরে এরকম ঠান্ডা কখনো সম্ভব। বসুন মা, বসুন, এই চেয়ারটায় বসুন। হ্যাঁ। প্রদীপ ঘোষাল রেহানা খাতুনকে হাত ধরে বসিয়ে দিলেন একটা কাঠের চেয়ারে। লাঠিটা আমাকে দিন, আমি এই পাশে রেখে দিচ্ছি। আচ্ছা, আপনার কি ঠান্ডা লাগছে? রেহানা খাতুন যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। দীর্ঘ 3 বছর ধরে এই থানার বারান্দায় খটখটে রোদে বা বৃষ্টির জলে দাঁড়িয়ে কেবল তাচ্ছিল্য আর ধমক খেয়েছেন তিনি। আজ থানার বড় সাহেব নিজে তাকে চেয়ারে বসতে বলছেন। বড্ড ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। আচ্ছা, একটু বসুন। রাম সিং, এসি টেম্পারেচারটা বাড়িয়ে দাও, ঠান্ডা হয়ে গেছে। দিচ্ছি স্যার। হ্যাঁ, ওটা করে বাইরে যাও। আর হ্যাঁ, 1 গ্লাস জল দিয়ে যাও তো। রাম সিং চাইছিল ভিতরে থাকতে, বুড়ির উপর ভরসা নেই, কি বলতে কি বলে দেবে, কিন্তু বড় কর্তার আদেশ কি আর করা যাবে। এসির টেম্পারেচার বাড়িয়ে বাইরে চলে এলো সে। রেহানা খাতুন চেয়ারের একেবারে প্রান্তে জড়সড় হয়ে বসলেন। একটু পরেই জল নিয়ে ঘরে ঢুকল রাম সিং। তারপর চাপা কণ্ঠে প্রদীপকে বলল, স্যার, ওই পাগল বুড়িকে স্যার ঘরের ভেতরে এইসব কাজ তো আমরাই করতে পারতাম স্যার। প্রদীপ ঘোষালের চোখ দুটো রাগে চকচক করে উঠল। প্রখর কণ্ঠে তিনি বললেন, আমি কি বলছি তুমি কি শুনতে পাওনি? হ্যাঁ, জলটা রেখে বাইরে গিয়ে ডিউটি করো। কেউ যেন আমাকে এখানে ডিস্টার্ব না করে। যাও এখন। রাম সিং কুণ্ঠিত মুখে জলের গ্লাসটা টেবিলে রেখে হনহন করে বেরিয়ে গেল। প্রদীপ গ্লাসটা রেহানা খাতুনের দিকে এগিয়ে দিয়ে বললেন, মা, আগে জলটা খান, তারপর আমাকে বলুন কি ঘটেছে। কোনো তাড়াহুড়ো করবেন না, সবটা বলুন। রেহানা খাতুন কাঁপুনি ধরা হাতে জলের গ্লাসটা মুখে তুললেন। দুঢোক গিলে টেবিলের ওপর গ্লাসটা রাখতেই বৃদ্ধার কোটরাগত চোখ দুটো দিয়ে অঝরে জল ঝরতে লাগল। গলায় আটকে থাকা 3 বছরের পুঞ্জীভূত বেদনা এবার যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। বাবা, প্রায় 4 বছর ধরে এইভাবে ঘুরতেছি থানার দরজায়। কেউ আমার একটা কথা কানে তোলে নাই। সবাই দূর 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 করে আমায় তাড়াই দিছে। আজ আমি শেষবার শিখাইতে আইছি বাবা। আপনারা সত্যি কিছু করবেন না আমি কোর্টে যাবো? ইতিমধ্যে কলোনির কয়েকজন রেহানা খাতুনকে পরামর্শ দিয়েছিল কোর্টে যাওয়ার জন্য। বুড়ি নিজে যদিও জানতেন না কোর্টে গিয়ে কি করবেন, কি বলবেন, তবু খানিক জেদের বশেই কথাটা বলে দিলেন ওসিকে। এদিকে যে কি ঘটেছে প্রদীপ ঘোষাল কিছুই আন্দাজ করতে পারছেন না। বিনীত কণ্ঠে তিনি বললেন, দেখুন মা, কোর্টে যাওয়ার আগে আমাকে একবার চেষ্টা করতে দিন। আপনি বলুন আপনার ছেলের নাম কি ছিল, কি হয়েছে ওর সাথে? রেহানা খাতুন শাড়ির আঁচলে চোখ মুছে বলতে শুরু করলেন। সমস্ত ঘটনা শুনে প্রদীপ জিজ্ঞেস করলেন,
আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে ওটা আপনার ছেলে? বাসুর ডান হাতের কনুইয়ের ওপর টিনের সালে কেটে যাওয়া একটা দাগ ছিল বাবা। ওই পরে ওখানেই আবার পুইরা গেছিল উনুনের আগুনে। আমি নিজের চোখে ওই দাগ দেখছি। আর বাবা ওই লাশটা যেখানে পাওয়া গেছিল তার একটু সামনেই আমার ছেলের রিস্কাটাও পাওয়া গেছিল। ওইখানে রিস্কাটাও ছিল, বাছুর কাছেই ছিল। আমি বাবুদের কত হাতে পায়ে ধরলাম, ওনারা আমার খুনের মামলা নিলেন না। কইলেন একটা নিখোঁজ ডায়েরি লিখে দিতে বাবু। তারপর আমার 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 রক্ত নিলেন, বললেন ওই লাশের সাথে মেলাবেন। তারপর বাবা দু বছর কেটে গেল। 2 বছর পর বললেন কি সব নাকি নষ্ট হয়ে গেছে। আর লাশ চেনা যাবে, ওরা নাকি লাশ পুড়িয়ে দিয়েছে। আমার জানায়নি বাবা, বলে জানায়নি। রেহানা খাতুন হঠাৎ চেয়ার ছেড়ে উঠে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন। প্রদীপ ঘোষালের পা আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠে বললেন, বাবা গো, বাসু আমার একমাত্র বেটা। ওকে হারিয়ে আমি নিজেই তো জীবন্ত লাশ হয়ে গেছি। আপনারা আমার ছেলেকে বেবারিশ বানায় দিলেন। আমি তো মা, আমার ছেলের বিচার না হলে আমি যে মরতেও পারবো না বাবা। আল্লাহ আমারে তো নেবে না বাবা। প্রদীপ ঘোষাল এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেলেন। লালবাজারের হমিসাইড শাখায় কত খুন, কত অপরাধী তিনি দেখেছেন, কিন্তু এই 70ঊর্ধ্ব বৃদ্ধা মায়ের কান্নার দৃশ্য তার হৃদয়ে গভীর এক ক্ষত সৃষ্টি করল। আরে এরকম করবেন না মা, আপনি কাঁদবেন, এরকম করবেন না প্লিজ। প্রদীপ হাত বাড়িয়ে রেহানা খাতুনকে তুলে আবার চেয়ারে বসালেন। তার নিজের চোখ দুটো যেন খানিকটা ছলছল করে উঠল। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলের কেস বেওয়ারিশ ফাইলবন্দি হয়ে থাকবে না। এই কেস আবার রিওপেন হবে। শুনুন, আপনি এখন বাড়ি যান, শান্ত হন, আপনি বাড়ি যান। আমি আসছি আপনার বাড়ি কাল পরশু। আপনাকে আর কষ্ট করে থানায় আসতে হবে না। সত্যি তুমি যাবে তো বাবা? হ্যাঁ, যাব। আমার ঘরে আপনি সাবধানে বাড়ি যান। দাঁড়ান, আপনাকে একা যেতে হবে না, আমার গাড়ি আপনাকে ছেড়ে দেবে। বৃদ্ধা চলে যাওয়ার পর প্রদীপ ঘোষাল ঘরে একা বসে রইলেন। ঘরের ভেতরের এসির ঠান্ডা হাওয়াটা যেন হঠাৎই খুব ভারী মনে হচ্ছিল। তিনি বেল বাজিয়ে সেন্ট্রিকে ডাকলেন। শোনো, রাম সিংকে পাঠাও, আর রেকর্ড রুম থেকে নজরুল ইসলাম বাচ্চুর কেস ফাইলটা নিয়ে আসতে বলো তো, আর সেই সঙ্গে ওই লাশের ফাইলটাও। 5 মিনিটের মধ্যে রাম সিং হাত জোর করে ঘরে ঢুকল। সাথে নিয়ে এলো ধুলো জমে থাকা 2 হলদেটে ফাইল, যার একটার নাম্বার 892, জেনারেল ডায়েরি নজরুল ইসলাম বাচ্চুর নিরুদ্দেশের ফাইল। প্রদীপ ফাইলটা হাতে নিয়ে সজোরে ফু দিলেন। ধুলোর এক থোকা মেঘ উড়ে মিশে গেল ঘরের বাতাসে। এরপর তিনি একটার পর একটা পাতা উল্টোতে লাগলেন। ফাইলে থাকা তৎকালীন ডিউটি অফিসার বিকাশ দত্ত আর সাব ইন্সপেক্টর সুব্রত সেনের নোটগুলো পড়ার সাথে সাথে ওর কপালের রগ ফুলে উঠল। চোখ পাকিয়ে তিনি রাম সিংকে বললেন, রাম সিং, এই কেসে কোনো সঠিক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কালেক্ট করা হয়নি কেন? হ্যাঁ, রিক্সা উদ্ধার হওয়া জায়গা থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি কেন? রাম সিং ইতস্তত করে বলল,
এই স্যার, ওটা তো মিসিং ডায়েরি ছিল স্যার। আর কাটা ধরের মাথা পা কিছু ছিল না। সুব্রতবাবু তো তখন কোনো কেসই রেজিস্টার করেননি, তাই আর তাছাড়া কলোনির রিক্সাওয়ালাদের মধ্যে কত মারামারি হয় স্যার। সুব্রতবাবু ভেবেছিলেন এমনি কোনো ঝামেলা হয়তো। বাহ 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 বাহ, গরিব রিক্সাওয়ালা খুন হয়েছে বলে তার জীবনটা সস্তা হয়ে গেল, তাই না? একটা পচা কাটা ধড় পাওয়া গেল আর তোমরা মার্ডার কেস রুজু না করে মিসিং ডায়েরি করে রেখে দিলে। এটা তো চরম দায়িত্বজ্ঞানহীনতা। রাম সিং ভয়ে এক পা পিছিয়ে গেল। স্যার স্যার কিন্তু সিএফএসএল তো রিপোর্ট নেগেটিভ দিয়েছে স্যার। ডিএনএ ড্যামেজড, কেস তো ক্লোজড হয়ে গেছে। প্রদীপ ঘোষাল ফাইলটা বন্ধ করে কড়া চোখে রাম সিং এর দিকে তাকালেন। বিজ্ঞান ব্যর্থ হতে পারে রাম সিং, কিন্তু একজন মায়ের অনুভূতি কখনো ভুল হতে পারে না। ডিএনএ মেলেনি তো কি হয়েছে? অপরাধী তো আর আকাশে মিলিয়ে যায়নি। তারা এই শহরেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। এই কেস আমি এখনই আবার রিওপেন করছি। পরদিন সকাল, লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। অতনু ব্যানার্জি তার সুসজ্জিত অফিস ঘরে বসে কফি খাচ্ছিলেন। অত্যন্ত তুখর, বিচক্ষণ এবং লালবাজার হমিসাইড শাখার অন্যতম সফল অফিসার এই অতনু ব্যানার্জি। স্যার, আসবো? দরজায় নক করে ভেতরে ঢুকলেন ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল। আরে প্রদীপ, এসো এসো, বসো বসো। থ্যাংক ইউ স্যার। তারপর ঠাকুরপুকুর থানার নতুন দায়িত্ব চলছে কেমন? সব ঠিকঠাক? প্রদীপ চেয়ারে বসে টুপিটা টেবিলে রাখলেন। তার চেহারা গম্ভীর। একটা পুরনো কেস নিয়ে আপনার কাছে এলাম স্যার, একটু গাইডেন্স আর হেল্প দরকার। পুরনো কেস? কি কেস? প্রদীপ নজরুল ইসলামের ফাইলটা টেবিলের উপর রাখলেন। স্যার, 2013 সালে সেপ্টেম্বর মাসের কেস, বুঝলেন? হাঁসপুকুর খালে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাটা ধড় পাওয়া গিয়েছিল। মাথা আর পা কিছু ছিল না। কিন্তু মুশকিল হচ্ছে তখনকার পুলিশ এটা তেমন গা করেনি, শুধু একটা মিসিং ডায়েরি করে ছেড়ে দিয়েছিল। অতনু ব্যানার্জি ফাইলটা কৌতূহল নিয়ে উল্টাতে লাগলেন। মাথা নেই, পা নেই, ডিএনএ ফেইল্ড। এত বছর আগের কোল্ড কেস, হঠাৎ এই কেস নিয়ে নতুন করে পড়ার কারণ কি প্রদীপ? সেই সময় কেউ এসে বডি দাবি করেনি নাকি? করেছিল স্যার। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম বাচ্চু, পেশায় রিক্সা চালক। ওর মা এসে দাবি করেছিল যে লাশটা ওর ছেলের। যেদিন লাশ পাওয়া যায় তার আগের দিন থেকে বাচ্চু মিসিং, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এদিকে পুলিশ কিন্তু এফআইআর নেয়নি। 2015-তে সিএফএসএল রিপোর্ট ইনসাফিসিয়েন্ট আসায় বডি সৎকার করে কেস ফাইল বন্ধ করে দেওয়া হয়। বাচ্চুর মা মানে রেহানা খাতুন গত 3 বছর ধরে প্রতিদিন থানায় এসে বসে থাকেন। গতকাল ওনার সাথে আমার কথা হয়েছে। উনি যা বললেন তাতে আমিও মোটামুটি নিশ্চিত যে ওটা বাচ্চুরই বডি ছিল। ঠাকুরপুকুর থানা একটা চরম অন্যায় করেছে স্যার। যে যে অফিসার এই কেসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবার শাস্তি হওয়া দরকার। কিন্তু সে যাক গে, সেটা পরের বিষয়, অথরিটি বুঝবে। আপাতত আমি এই কেসটা আবার রিওপেন করতে চাই স্যার। অতনু প্রদীপের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার ঠোঁটের কোণে হালকা প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। প্রদীপ, তুমি এখনো সেই আগের মতোই রয়ে গেলে। তবে তোমার এই জেদটা আমার বড় ভালো লাগে। কিন্তু 3 বছর আগের কেস, কোনো বডি নেই, কোনো ডিএনএ নেই। আইনিভাবে কোর্টে দাঁড় করাতে গেলে পাকাপোক্ত এভিডেন্স লাগবে। কিভাবে এগোতে চাইছো? স্যার, আমি একটা প্রপার মার্ডার কেস রুজু করতে চাই। আমার একজন ভালো ইনভেস্টিগেটিং অফিসার দরকার। ঠাকুরপুকুর এরিয়ার লোকাল ছেলে হলে সবচেয়ে ভালো হয়। কারণ নাম মাথায় আসছে? হ্যাঁ স্যার, সাব ইন্সপেক্টর রবি মণ্ডল। আর আপনার হোমিসাইড শাখার ইন্টেলিজেন্স সোর্স আমাদের একটু ব্যবহার করতে দিতে হবে স্যার। অতনু ব্যানার্জি চেয়ারে হেলান দিয়ে ভাবলেন কিছুক্ষণ, তারপর সোজা হয়ে বসে বললেন, বেশ, গো অন। আমার সোর্স নেটওয়ার্ক আমি তোমাদের জন্য ওপেন করে দিচ্ছি। তবে মনে রেখো প্রদীপ, অন্ধকার অনেক পুরনো, হাতড়ালে কাদা ছাড়া কিছু নাও উঠতে পারে। প্রদীপ ঘোষাল উঠে দাঁড়িয়ে স্যালিউট করলেন অতনু ব্যানার্জিকে। স্যার, অনেক ধন্যবাদ স্যার। কাদা উঠুক বা রক্ত, এবার আমি শেষ দেখে ছাড়ব।
2016 সালের 11ই সেপ্টেম্বর। ঠিক 3 বছর আগে আজকের দিনেই হারিয়ে গিয়েছিল রেহানা খাতুনের ছেলে বাচ্চু। এতদিন পর আজ আবার ঠাকুরপুকুরের রাজনাথপুর কলোনির ঘিঞ্জি গলিতে হঠাৎই হুলস্থুল পড়ে গিয়েছে। পুলিশের দুটো জিপ এসে দাঁড়িয়েছে 3 নম্বর গলির মুখে। গাড়ি থেকে নামলেন নতুন ইনভেস্টিগেটিং অফিসার তথা আইও সাব ইন্সপেক্টর রবি মণ্ডল এবং 4 জন সশস্ত্র কনস্টেবল। রবি মণ্ডল মধ্যবয়স্ক, চোখে মুখে চাতুর্য উপচে পড়ছে। ঠাকুরপুকুরেরই ছেলে তিনি। এলাকার অপরাধের মানচিত্র একরকম তার নখদর্পণে। কলোনির চায়ের দোকান, পানের দোকান আর মোড়ের মাথায় জমে থাকা মানুষগুলো ফিস ফিস করে কথা বলতে শুরু করলো। এত পুলিশ কেন কলোনিতে? কি হয়েছে রে? আরে আরে ওই তো, আরে রেহানা চাচির ঘরের দিকে যাচ্ছে। এই আবার কি হলো মাইরি? বুড়ি তো রোজ থানায় যেত, পুলিশ সত্যি সত্যি কেসটা চালু করলো নাকি? পুলিশ টিম সোজা গিয়ে দাঁড়ালো রেহানা খাতুনের ভাঙা ইটের ঘরের সামনে। উঠোনে বসে রেহানা খাতুন একটা পুরনো কাঁথা জোড়াতালি দিয়ে সেলাই করছিলেন। জিপের আওয়াজ শুনে লাঠিতে ভর দিয়ে বাইরে এলেন। রবি মণ্ডল এগিয়ে এসে নরম কণ্ঠে বললেন, চাচি, আমি ঠাকুরপুকুর থানা থেকে আসছি, সাব ইন্সপেক্টর রবি মণ্ডল। ওসি নির্দেশে আপনার ছেলে বাচ্চু অর্থাৎ নজরুল ইসলামের খুনের তদন্তে এসেছি আমি। রেহানা খাতুনের হাত থেকে সেলাইয়ের সূচটা মোচড় দিয়ে কেঁপে উঠল। বাবা, তোমরা সত্যি কেস শুরু করলে? আমার বাসুর খুনিরা ধরা পড়বে বাপ? পড়বে। গতকাল ঠাকুরপুকুর থানায় আপনার ছেলের খুনের মামলা রুজু হয়েছে, কেস নম্বর 412/17। আপনি বিচার পাবেন চাচি। রবি মণ্ডল নোটবুক বের করে রেহানার প্রতিবেশী শশীকে ডেকে পাঠালেন। শশী বাড়িতেই ছিল। পুলিশ বাচ্চুর কেস রিওপেন করেছে, তাকে ডাকছে। শোনা মাত্রই সে দৌড়ে চলে এলো। রবি তাকে জিজ্ঞেস করলেন, শশী, তুমি তো বাচ্চুর বন্ধু ছিলে, আমাকে সত্যি করে বলো তো, 2013 সালের 10ই সেপ্টেম্বর রাতে বাচ্চুকে শেষ কার সাথে দেখা গিয়েছিল? কার কার সাথে ওঠা বসা করতো তখন? শশী সেই কবে থেকে অপেক্ষা করছিল এই প্রশ্নগুলোর জন্য। সমস্ত উত্তর তার মনের মধ্যে স্পষ্ট অক্ষরে গেঁথেছিল। কোনো রকম ভনিতা না করে সে বলা শুরু করল। স্যার, বাচ্চু ভাই কলোনির কয়েকজন ছেলের সাথে মাঝে মধ্যে ওই মদ গাঁজার আসর বসাতো। আমিও সেখানে কয়েকবার গেছি, কিন্তু সেদিন রাতেও কার সাথে ছিল আমরা কেউ দেখিনি স্যার। আচ্ছা শশী, একটু মনে করে বলো সব। আমাদের ধারণা যে বা যারা এই খুনের পেছনে আছে তারা এই কলোনি বা আশেপাশের এলাকারই লোক। একটু ভালো করে ভাবো তো। এবার কলোনির উপস্থিত মানুষের দিকে তাকিয়ে গলা চড়িয়ে রবি মণ্ডল বললেন, কলোনির সবাই শুনুন, 3 বছর আগে বাচ্চুকে নির্মমভাবে কেটে খুন করা হয়েছিল এইখানে। পুলিশ তখন ভুল করেছিল, কিন্তু আজ আমরা কথা দিচ্ছি, যদি কেউ ওই খুন সংক্রান্ত কোনো তথ্য আমাদের দেন তার নাম গোপন রাখা হবে। কিন্তু কেউ যদি সত্য জেনেও লুকিয়ে রাখেন তবে তাকেও খুনের সহযোগী হিসাবে গ্রেপ্তার করা হবে। কলোনির মানুষের মধ্যে একটা শীতল ভয়ের স্রোত বয়ে গেল। কেউ কেউ চোখ চাওয়াচাই করল, কেউ বা চুপচাপ সটকে পড়ল নিজের নিজের ঘরে। কলোনির বাতাসে 3 বছর ধরে জমতে থাকা নীরবতার বরফ যেন এবার গলতে শুরু করল। বিকেল পেরিয়ে সন্ধে নেমেছে। ওসির ঘরে বসে আছেন প্রদীপ ঘোষাল এবং আইও রবি মণ্ডল। টেবিলের ওপর ছড়ানো রাজনাথপুর কলোনির মানচিত্র এবং এলাকার কিছু পুরনো অপরাধের তালিকা। রবি মণ্ডল চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, স্যার, আমি কলোনি আর হাঁসপুকুর বাজার এলাকা জুড়ে প্রায় 250 মানুষের তালিকা তৈরি করেছি। আগামী কয়েক মাসের মধ্যে ছাঁকনি দিয়ে ছাঁকার মতন করে এই 250 জনের ইন্টারোগেশন করব। খুব ভালো রবি, তবে মনে রেখো 3 বছর কিন্তু অনেক দীর্ঘ সময়। অপরাধীরা ভেবে নিয়েছে যে কেস ক্লোজড, তাই তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এমনও হতে পারে অপরাধীদের কেউ কেউ তোমার ইন্টারোগেশন লিস্টেই রয়েছে। সো প্লিজ বি কেয়ারফুল।
কথায় বার্তায় কোনো যদি লুপ হোল দেখো সঙ্গে সঙ্গে তুলে আনবে। ইয়েস স্যার। প্রদীপ চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে সন্ধ্যের অন্ধকারে ঢাকা ঠাকুরপুকুর মোড়ের আলো আধারির খেলা দেখা যাচ্ছে। তিনি রবিকে বললেন, এক রিক্সা চালক যাকে পশুর মতো কেটে ফেলে দেওয়া হলো, এক মা যিনি 3 বছর ধরে ন্যায় বিচারের আশায় লড়াই করছেন। রবি, মনে রেখো, এই কেসটা কেবল একটা খুনের তদন্ত নয়, এটা পুলিশের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে আনার লড়াই। আমাদের জিততেই হবে। এক জঘন্য অপরাধের ওপর থেকে 3 বছরের অন্ধকার পর্দাটা অবশেষে সরতে শুরু করেছে। একটা সিগারেট ধরালেন প্রদীপ ঘোষাল। (2017 সালের এপ্রিল মাস। চাঁদি ফাটা গরমে রাজনাথপুর কলোনি আর হাঁসপুকুর খালপাড় যেন খাঁ খাঁ করছে। ঠাকুরপুকুর থানার তদন্তকারী দল এক মুহূর্তের জন্যেও থমকে দাঁড়ায়নি এই কয় মাসে। সাব ইন্সপেক্টর রবি মণ্ডল তার কাঠের টেবিলে রাখা মোটা খাতাটার উপর চোখ বোলাচ্ছিলেন। গত কয়েক মাসে তিনি কলোনি, হাঁসপুকুর বাজার আর জোকা মোড়ের প্রায় 250 জন ছোট বড় দোকানদার, রিক্সা চালক, লেবারার এবং লোকাল লোকজনকে আলাদা আলাদা ভাবে ইন্টারোগেট করেছেন। জবানবন্দিগুলো খাতায় পর পর লেখা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিটা পথ যেন এক অন্ধ গলিতে গিয়ে শেষ হচ্ছিল। একটা ইনপুট যদিও আজ সকালে এসেছে, তো সেটাও কতটা বিশ্বস্ত এখনো পরিষ্কার নয়। এমন সময় দরজার পর্দা ঠেলে ভেতরে ঢুকলেন ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল। হাতে একটা ফাইল। রবিকে জিজ্ঞেস করলেন, আপডেট কি রবি? কোনো ক্লু বের হলো? রবি মণ্ডল মাথার টুপিটা খুলে টেবিলে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, স্যার, কলোনির মানুষ তেমন কিছু বলতে চাইছে না। 3 বছর আগের ঘটনা প্রায় সবাই বলছে মনে নেই। তবে স্যার, অতনু ব্যানার্জি স্যার লালবাজারে যে গোপন সোর্স নেটওয়ার্কটা অ্যাক্টিভেট করে দিয়েছিলেন, সেখান থেকে আজ সকালে খুব ইন্টারেস্টিং ইনপুট এসেছে স্যার। প্রদীপ ঘোষালের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তিনি চেয়ার টেনে এসে বসলেন। কি ইনপুট? স্যার, রাজনাথপুর কলোনির কাছেই এক বৃদ্ধা থাকেন। ওনার ভাইপোর বউ, নাম সুরাইয়া বিবি। ওই বুড়ি নাকি একদিন কলোনির একজনকে বলেছিলেন যে 2013 সালের 10ই সেপ্টেম্বর রাতে বাচ্চুর সাথে ঠিক কী ঘটেছিল তা সুরাইয়া নিজের চোখে দেখেছে। লোকটা আমাদের সোর্সকে কাল রাতে নেশার ঘরে এই সমস্ত তথ্য দিয়েছে। সুরাইয়া বিবি? যতদূর মনে পড়ছে তোমার ইন্টারোগেশন লিস্টে তো আমি এই নামটা দেখিনি। এই ভদ্রমহিলা কোথায় এখন? রাজনাথপুরে নেই? না স্যার, এখানেই সব থেকে বড় টুইস্ট। 2013 সালের সেপ্টেম্বর মাসের ওই ঘটনার ঠিক 1 সপ্তাহের মাথায় সুরাইয়া তার ছোট্ট বাচ্চাকে নিয়ে কলোনি থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। তারপর আর কোনোদিন রাজনাথপুর কলোনিতে পা রাখেনি। আমাদের সোর্স খোঁজ নিয়ে জেনেছে এখন সে দক্ষিণ 24 পরগনার ফলতায় তার বাপের বাড়িতে রয়েছে। আচ্ছা, ঘটনার ঠিক পরেই বাচ্চা নিয়ে হুট করে কলোনি ছেড়ে চলে যাওয়া কেন? ইনপুটটা বাজিয়ে দেখো তো। আমার মনে হচ্ছে মেয়েটি চরম কিছু দেখে ফেলেছিল এবং প্রাণ ভয় পালিয়ে বেঁচেছে। ওকে স্যার। পরের দিন ভোরবেলা একটি সাধারণ প্রাইভেট গাড়িতে চড়ে ফলতার উদ্দেশ্যে রওনা হলেন সাব ইন্সপেক্টর রবি মণ্ডল। সঙ্গে 2 জন সাদা পোশাকের কনস্টেবল। প্রথমে গেলেন ফলতা থানায়। সেখান থেকে তাদের সঙ্গে জয়েন করল ফলতা থানার স্থানীয় এক মহিলা কনস্টেবল পলি বিশ্বাস। আগে থেকেই থানাকে সমস্তটা জানানো ছিল। ওরাই সুরাইয়ার বাপের বাড়ির খোঁজ নিয়ে রেখেছিল। পলি বিশ্বাস রবি মণ্ডলকে গাইড করে নিয়ে গেলেন। বাড়ি থেকে গাড়িটা কিছুটা দূরে দাঁড় করিয়ে বাকি পথটা হেঁটেই গেলেন ওরা। মিনিট 5 পর উঠোনে গিয়ে দাঁড়ালেন রবি মণ্ডল আর বাকিরা। উঠোনে 5-6 বছরের একটি বাচ্চা ছেলে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছিল। সম্ভবত ওদের দেখেই ঘর থেকে এক যুবতী বেরিয়ে এলো।
পরনে সাধারণ সুতির শাড়ি, চেহারায় ক্লান্তির ছাপ, চোখ মুখ বয়সের তুলনায় অনেকটাই বসে গেছে। ইনি সুরাইয়া বিবি। ওদের দিকে তাকিয়ে সুরাইয়া জিজ্ঞেস করলো, কাকে চাই? সুরাইয়া বিবিকে ডেকে দিন না একটু। আমি সুরাইয়া, বলেন। ও, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? চারপাশটা একবার দেখে নিয়ে রবি বললেন, আমি ঠাকুরপুকুর থানা থেকে আসছি। নজরুল ইসলাম মানে বাচ্চুকে চেনো? নামটা শুনে মুহূর্তের মধ্যে সুরাইয়ার ক্লিষ্ট মুখ আরো মিয়ে গেল, হাত পা কেঁপে উঠল তার। রবি তাকে অভয় দিয়ে বললেন, ভয় পাবেন না সুরাইয়া, আমরা আপনাকে গ্রেপ্তার করতে আসিনি। চলে যান আপনারা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনারা কেন এসেছেন বলুন তো? আমাদের বাঁচতে দিন, বাঁচতে দিন আমাদের। এই এই চল তো, এখানে দাঁড়াবো না, চল চল। কথাটা বলেই বাচ্চাটাকে নিয়ে দ্রুত পায়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সুরাইয়া। কনস্টেবল পলি বিশ্বাস দরজার কাছে গিয়ে আলতো টোকা দিলেন, তারপর নরম কণ্ঠে বললেন, সুরাইয়া বোন, দরজা খুলো বোন, আমরা তোমার ক্ষতি করব না, তোমার বাচ্চারও কোনো ক্ষতি আমরা হতে দেব না, আমরা শুধু সাহায্য চাইতে এসেছি বোন, একবারটি দরজা খুলো। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর দরজার খিল খোলার শব্দ হলো। সুরাইয়া বাচ্চাটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে দরজায় এসে দাঁড়ালো। তার চোখ দুটো থেকে ঠিকরে বেরোচ্ছে আতঙ্ক। আপনারা এতদিনের পুরনো ঘটনা নিয়ে কেন এসেছেন স্যার? 4 বছর ধরে আমি এই গ্রামে লুকিয়ে আছি। আপনারা যদি আমাকে নিয়ে টানাটানি করেন তাহলে তাহলে ওরা টের পেয়ে যাবে স্যার। তখন ওরা আমার বাচ্চাটাকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। সুরাইয়া, আপনি যাদের ভয় পাচ্ছেন তারা আর বেশি দিন বাইরে ঘুরে বেড়াবে না। ঠাকুরপুকুর থানার নতুন বড়বাবু প্রদীপ ঘোষাল আর লালবাজারের অতনু ব্যানার্জি এই কেস নিজের হাতে নিয়েছেন। দেখুন, আপনি যদি সত্যিটা বলেন, আমরা আপনাকে এবং আপনার সন্তানকে আইনি নিরাপত্তা বিষয়ক সম্পূর্ণ প্রোটেকশন দেব। সুরাইয়া মাথা নাড়তে নাড়তে কান্নায় ভেঙে পড়ল, বলল, স্যার, আপনারা পুলিশের লোক, আজ আছেন কাল বদলি হয়ে যাবেন, কিন্তু ওরা তো কসাইয়ের দল স্যার, রক্ত ছাড়া কিচ্ছু বোঝে না। না না, আমি মুখ খুলতে পারবো না স্যার, আমাকে মাফ করে দিন। পারবো না। ঠিক এমন সময় উঠোনে এসে দাঁড়ালেন ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল স্বয়ং। তিনি ফলতা থানার ওসির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিজে গাড়ি চালিয়ে চলে এসেছেন। রবি বা অন্যরা কেউ এ ব্যাপারে কিচ্ছুটি জানতেন না। তারাও চমকে উঠলেন প্রদীপ ঘোষালকে দেখে। প্রদীপ গম্ভীর কণ্ঠে বললেন, সুরাইয়া, তুমিও তো একজন মা, তাই না? সুরাইয়া শিউরে উঠে প্রদীপের দিকে তাকালো। প্রদীপ শান্ত পায়ে সুরাইয়ার কাছে এগিয়ে এসে বললেন, এই যে বাচ্চাটাকে তুমি বুকে জড়িয়ে ধরে আছো, একে কেউ যদি তোমার কোল থেকে কেড়ে নিয়ে কসাইয়ের মতো টুকরো টুকরো করে কেটে খালের জলে ফেলে দেয়, আর তুমি যদি 4 বছর ধরে ন্যায়ের জন্য দরজায় দরজায় কেঁদে বেড়াও, তখন তোমার কেমন লাগবে সুরাইয়া? সুরাইয়ার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। সে কোনো উত্তর দিতে পারল না। প্রদীপ বলে চললেন, রাজনাথপুর কলোনির বৃদ্ধা রেহানা খাতুনকে তো তুমি দেখেছ। বাচ্চু ছাড়া আর কেউ তো ছিল না তার, তাই না? সেই বাচ্চুকে পশুর মতো কাটা হয়েছে। আজ 4 বছর ধরে ওই বুড়ি মা খিদে পেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে থানার বারান্দায় বসে কাঁদছে। সে কিন্তু আশা ছেড়ে দেয়নি সুরাইয়া। তুমি যদি আজ সত্যিটা না বলো, তাহলে একজন ঘাতক বেঁচে যাবে, আর একজন মা চিরদিনের মতো অন্যায়ের শিকার হয়ে মারা যাবে। তুমি নিজে একজন মা হয়ে আরেকজন মায়ের এই যন্ত্রণা সহ্য করতে পারবে সুরাইয়া? প্রদীপ ঘোষালের এই আবেগঘন কথাগুলো
যেন সুরাইয়ার দীর্ঘ 4 বছরের জমাট বাঁধা ভয়ের বরফটা এক নিমেষে গলিয়ে দিল। সুরাইয়া হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। স্যার গো, আমি আর নিতে পারছি না স্যার। সেই রাতের দৃশ্য প্রতিদিন রাতে আমার স্বপ্নে আসে। আমি ঘুমোতে পারি না স্যার। আমি সব বলবো স্যার, আমি সব বলবো। বেশ, বলো। আমরা সবাই এখানে বসেই সব শুনবো। যদিও সঙ্গে সঙ্গে বলা শুরু করলো না সুরাইয়া, চুপচাপ কিছুক্ষণ বসে রইল। কয়েকবার কোলের বাচ্চার গালে চুমু খেল, তারপর চোখের জল মুছে বলা শুরু করলো। স্যার, আমি তখন রাজনাথপুর কলোনিতে থাকতাম। আমার বর কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকতো। সংসার চালানোর জন্য আমিও মাঝে মাঝে এদিক সেদিক কাজে বেরোতাম। ঘটনার দিন রাতে তখন 11:30 বা 12টা বাজে। আমি ঘরের বাইরে একটু হিসি করার জন্য বেরিয়েছিলাম। চারিদিক অন্ধকার, কলোনির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎই পাশের গলির মোড়ে মুলি বাঁশের বেড়ার একটা ছোট্ট ঘরের ভেতর থেকে আমি কি সব বিদঘুটে ধূপধাপ শব্দ আর গোঙানির আওয়াজ শুনতে পাই। আমি জানতাম ওই ঘরটায় এলাকার ছেলেরা মদ খায়। কৌতূহল বশত আমি আস্তে আস্তে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে ভেতরে উকি দিই। ঘরের মধ্যে একটা হ্যারিকেন চলছিল, আর ওই আলোতে যে দৃশ্য আমি দেখেছিলাম স্যার, তা মনে পড়লে আজও আমার গায়ের রক্ত হিম হয়ে যায়। আমি দেখলাম ঘরের মাঝখানে মাটিতে বাচ্চু মানে নজরুল ইসলাম হাত পা ছড়িয়ে নেতিয়ে পড়ে আছে। ও মারাত্মক নেশায়, নড়াচড়া করার ক্ষমতা ছিল না। আর ওকে বেধড়ক মারধর করছে 3 জন লোক। আর ওই 3 জনকেও খুব ভালো করেই চিনতাম স্যার আমি। আমাদের এলাকার ছেলে বাবলু বৈদ্য, ওই যাকে টেরা বাবলু এলাকায় সবাই বলে আর কি, সুদের কারবারি আর তোলাবাজি করত। আর মোহাম্মদ জাভেদ রিক্সা চালাতো। আর রবিন মণ্ডল ফল বিক্রি করত। এই 3 জন ছিল সেদিন রাতে। বাচ্চু মার খেয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। আর তখন ওই বাবলু বৈদ্য একটা মোটা গামছা এনে বাচ্চুর গলায় পেঁচিয়ে ধরলো। আর জাভেদ আর রবিন মণ্ডল বাচ্চুর 2 হাত ও পা চেপে ধরলো। গামছার ফাঁসে শ্বাসরুদ্ধ করে কয়েক মিনিটের মধ্যে বাচ্চুকে মেরে ফেললো স্যার। তারপর খুন করার পর রবিন ঘরের কোণ থেকে একটা মস্ত বড় দা আনলো। ওরম দা আমি জীবনে দেখিনি স্যার। কিন্তু শুধু দেখেছি ওই মাংস কাটার সময় দাঁড় চকচক করছিল স্যার। তারপর দাটা হাতে নিয়ে বাবলু বাচ্চুর দর থেকে মাথাটা এক কোপে কেটে আলাদা করে দিল।
তারপর 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 রবির পা দুটো কেটে ফেলল। সব দেখেছি স্যার। পিনকি দিয়ে তাজা রক্ত ঘরের বেড়ায় আর মাটিতে ছড়িয়ে পড়ল। ওরা কসাইয়ের মতো একটা মানুষকে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরতে শুরু করলো স্যার। ওই জঘন্য দৃশ্য দেখে আমি নিজের অজান্তেই হাত দিয়ে মুখ চেপে ধরে আটকে উঠেছিলাম। আর তখনই বেড়ার পাশে আমার হাতের ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে আলো নিয়ে বাবলু হাতে পেরিয়ে এলো। আমার সাথে ওর সরাসরি চোখাচোখি হয়ে যায়। বাবলু দাটা আমার গলায় চেপে ধরেছিল স্যার, আর আর দাঁতের দাঁত চেপে বলেছিল, সুরাইয়া, যা দেখলি যদি মুখ ফুটে বেরোয় তোর, তাহলে কিন্তু তোকে, তোর বাচ্চাকে, তোর স্বামীকে কেটে এই হাঁসপুকুরের খালে ভাসিয়ে দেব। মনে রাখবি, বাচ্চুর যে অবস্থা করলাম তোদেরও সেই এক অবস্থা করব। আমি ওদের পা ধরে বললাম, আমি কোনোদিনও কাউকে কিচ্ছু বলবো না। এই কলোনি ছেড়েই চলে যাব আমি। সেদিন ঘরে ফিরে বাচ্চাটাকে জড়িয়ে সারা রাত খেতেছিলাম স্যার। পরদিনই বাপের বাড়ি ফলতায় পালিয়ে এলাম। কাউকে কিচ্ছুটি বলিনি। একদিন কেউ কিচ্ছু জানিনি স্যার, কিচ্ছু না। শুধু আসার আগে আমার কাকি শাশুড়িকে একবার বলেছিলাম, ব্যাস ওইটুকুই। 4 বছর ধরে এই যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছি স্যার। সেই দিনই কড়া সুরক্ষার মধ্যে দিয়ে সুরাইয়া বিবিকে কলকাতায় নিয়ে আসা হলো। তার জবানবন্দির জন্য গোপনে নিয়ে যাওয়া হলো বিচারকের কাছে। সিআরপিসির 164 ধারা বর্তমানে, যার নাম বিএনএসএস 183 অনুযায়ী, কোনো প্রেশার ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে প্রত্যক্ষদর্শী হিসেবে গোপনে জবানবন্দি নথিভুক্ত করা যায়। এই কাজটাই করল সুরাইয়া বিবি। বিচারক সঞ্জয় বাউরি অত্যন্ত শান্ত গলায় সুরাইয়াকে জিজ্ঞেস করলেন, সুরাইয়া বিবি, আপনার ওপর কি পুলিশের কোনো রকম চাপ আছে? আপনি কি স্বইচ্ছায় এই জবানবন্দি দিচ্ছেন? না স্যার, কোনো চাপ নেই। আমি এক হতভাগ্য মায়ের বিচারের জন্য আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে নিজে থেকে সব বলছি। ঠিক আছে। 2013 সালের 10ই সেপ্টেম্বর রাতে রাজনাথপুর কলোনিতে ঠিক কি ঘটেছিল আপনি গোড়া থেকে বিস্তারিত কোর্টকে বলুন। বিচারকের কাছে প্রত্যক্ষদর্শী সুরাইয়া বিবির জবানবন্দির রেকর্ড হওয়ার পর কেসের গতি হঠাৎই বহু গুণ বেড়ে গেল। আদালতের গোপন খাম হাতে পাওয়ার পর ঠাকুরপুকুর থানার ওসির ঘরে বসল জরুরি মিটিং। টেবিলে রাখা খাতায় লেখা 3 অপরাধীর নাম: বাবলু বৈদ্য ওরফে টেরা বাবলু, মোহাম্মদ জাভেদ এবং রবিন মণ্ডল। ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল, সাব ইন্সপেক্টর রবি মণ্ডল আর স্পেশাল টিমের কনস্টেবলদের দিকে তাকালেন। বললেন, সুরাইয়া বিবি স্টেটমেন্টে 3 জনের নাম স্পষ্ট। 4 বছর ধরে এরা ভেবে বসে আছে যে এরা পার পেয়ে গেছে। আমাদের অভিযান হবে একেবারে সাইলেন্ট অ্যান্ড সুইফট, খবর যেন কোনোভাবে লিক না হয়। রবি মণ্ডল নোটবুক খুলে বললেন, স্যার, আমরা গত 2 দিন ধরে 3 জনের কারেন্ট লোকেশন ট্রেস করার চেষ্টা করছি। বাবলু বৈদ্য এখনো রাজনাথপুরের একটা কলোনিতেই আছে, নিশ্চিন্তে সুদের কারবার চালিয়ে যাচ্ছে। আর বাকি 2 জন, জাভেদ আর রবিন মণ্ডল? এখানেই একটু ঝামেলা স্যার। মোহাম্মদ জাভেদ বছরখানেক আগে কলোনি ছেড়ে কলকাতার ইকবালপুরে গিয়ে উঠেছে। সেখানে এখন রিক্সা চালায় আর একটা ঝুপড়িতে থাকে। আর রবিন মণ্ডলকে কিছুদিন হলো কলোনিতে দেখা যাচ্ছে না। আমাদের সোর্স বলছে ও দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকায় শ্বশুরবাড়ির দিকে কেটে পড়েছে। খুব ভালো, আমরা 3টে টিম করব।
ফার্স্ট টিম রাজনাথপুর কলোনি থেকে বাবলু বৈদ্যকে তুলবে। সেকেন্ড টিম লালবাজারের হেল্প নিয়ে ইকবালপুর থেকে জাভেদকে ধরবে। আর তুমি নিজে জয়নগর থানায় যোগাযোগ করে রবিন মণ্ডলকে ট্র্যাপ করবে। আজ রাতের মধ্যেই 3টে মালি যেন খাঁচাবন্দি হয়। সেদিন রাতেই কনস্টেবল রাম সিং এবং 4 জন সশস্ত্র পুলিশ সদস্য বাবলু বৈদ্য ওরফে ট্যারা বাবলুর ঘর ঘিরে ফেলল। দরজায় সজোরে লাথি মারতেই ভিতর থেকে বাবলু বৈদ্য চোখ রগড়াতে রগড়াতে বাইরে বেরিয়ে এলো। কে রে, দরজায় লাথি মারছিস? বাইরে কারা দাঁড়িয়ে আছে তা না দেখেই সে বলল, টাইট করে দেবো পুরো। এ তোর বাপ রে। এতক্ষণে ভালো করে দেখল বাবলু পুলিশ। সে বলল, কি হয়েছে স্যার? মাঝরাতে আমার ঘরে কেন? বাবলুর কথার কোনো উত্তর না দিয়ে রাম সিং এক ধাক্কায় ওকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে দিল। একদম অনেকদিন সুদের টাকা গুনছিস বাবলু, এবার থানায় চল, পুরনো হিসেব চুকানোর সময় এসেছে, চল চল। ঠিক একই সময় দক্ষিণ কলকাতার ইকবালপুরের এক অন্ধকার গলিতে হাতকাটা গেঞ্জি আর লুঙ্গি পরে রিকশায় শুয়েছিল মোহাম্মদ জাভেদ। লালবাজার ডিডি স্পেশাল ফোর্স আর ঠাকুরপুকুর থানার টিম হানা দিল সেখানে। জাভেদ কিছু বুঝে ওঠার আগেই হাতকড়া জুটে গেল তার হাতে। এত পুরনো একটা খুনের জন্য যে তাকে গ্রেফতার হতে হবে সে কুস্মিন কালেও ভাবেনি। এমনকি সে নিজেও ভুলে গিয়েছিল কোনো এক কালে সে বাচ্চুকে খুন করেছিল। তাই খানিকটা বোকার মতোই সে বলল, বাচ্চুর কথা মনে পড়ছে জাভেদ? 4 বছর আগে? আমি কিছু করিনি স্যার, আমি তো রিক্সা চালাই স্যার, আমার কেন ধরছেন? চল থানায়। সাব ইন্সপেক্টর রবি মণ্ডল জয়নগর থানায় পৌঁছে একটা চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন। রবিন মণ্ডলকে আলাদা করে খোঁজার দরকারই পড়ল না। একটা বেআইনি অস্ত্র মামলায় সে আগেই গ্রেফতার হয়ে কাস্টাডিতে বন্দী হয়েছিল। জয়নগর থানার লকআপের শিক ধরে দাঁড়িয়ে থাকা রবিন মণ্ডলকে দেখে রবি মণ্ডলের ঠোঁটের কোণে অম্ল মধুর একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি রবিন মণ্ডলকে বললেন, তৈরি হও চাঁদু, তোমাকে জামাই আদর করে নিয়ে যাব ঠাকুরপুকুর, চলো। 3টি পৃথক জায়গা থেকে 3 মূল অভিযুক্তকে জালে তুলে আনা হলো। মাত্র 24 ঘন্টার মধ্যে এবার শুরু হলো জেরা। ঘরের মাঝখানে একটা কাঠের টেবিল, উপরে কড়া হাই ভোল্টেজ লাইটের তীব্র আলো ফেলা হয়েছে 3 আসামির মুখের ওপর। হাতকড়া পরা অবস্থায় কাঠের চেয়ারে বসে আছে বাবলু বৈদ্য, মোহাম্মদ জাভেদ এবং রবিন মণ্ডল। টেবিলের উল্টো দিকে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল, পাশে সাব ইন্সপেক্টর রবি মণ্ডল। ঘরের নীরবতা ভেঙে প্রদীপ ঘোষাল শান্ত কণ্ঠে বললেন, 2013 সালের 10ই সেপ্টেম্বরের রাত রাজনাথপুর কলোনির বাঁশের বেড়ার ঘরে তোরা 3 জন মিলে বাচ্চুকে গামছা পেঁচিয়ে মারলি, তারপর মাংস কাটার দা দিয়ে টুকরো টুকরো করলি। বল সত্যি কিনা? 3 জনই প্রথমে এক সুরে অস্বীকার করার চেষ্টা করল। বাবলু বলল, স্যার ও সব মিথ্যে কথা স্যার, আমরা তো বাচ্চুর বন্ধু ছিলাম, ও আমাদের মদের থেকে আসতো, আমরা ওকে কেন মারতে যাব? হ্যাঁ স্যার, আমরা তো কিচ্ছু জানি না স্যার, কে বা কারা ওকে কেটে খালে ফেলে দিল আমরা তো পরের দিন সকালে শুনেছি। তোদের কি মনে হয় 4 বছর পর পুলিশ এমনি এমনি তোদের তুলে এনেছে? ভেবে দেখ, ভালোই ভালোই সত্যি বলবি নাকি 3rd ডিগ্রি শুরু করবো? স্যার সত্যি বলছি স্যার, আমরা কি জানি না এসব খেয়ে আপনাদের বলেছে স্যার, সেই মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, অপরাধীদের পেট থেকে কিভাবে কথা বের করতে হয় তার অনেক মারপ্যাচ জানা ছিল প্রদীপের। একটা উপায়, যেমন টোপ দিয়ে ডিভাইড অ্যান্ড রুল, সেটাই ফলো করলেন প্রদীপ। গলা ঝেড়ে বেশ নরম গলায় তিনি বললেন, জাভেদ, আমার তথ্য বলছে যে তুই ডিরেক্টলি খুনটা করিসনি,
তুই শুধু হেল্প করেছিস। লাস্টে কেটেছিল বাবলু আর রবিন। তুই কেন নিজেকে ফাঁসাচ্ছিস বলতো? যদি স্বীকার করিস তাহলে বড়জোর 14 বছরের জেল, তুই রাজসাক্ষী হবি। আর যদি স্বীকার না করিস তাহলে খুনের দায় সোজা ফাঁসি, লটকে যাবি পুরোপুরি। প্রদীপের কথা শুনে জাভেদ কিছুক্ষণ থম মেরে বসে রইল, আর চোখে তাকালো বাকি দুই সঙ্গীতের দিকে। তারপর হঠাৎ কাঁদতে শুরু করলো। স্যার, স্যার আমাকে বাঁচান স্যার। আমি শুধু হাত পা চেপে ধরেছিলাম স্যার। ওই মূল প্ল্যানটা ছিল ওই বাবলু আর রবিনের স্যার। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। চুপ! প্রথম থেকে বল সব তোরা। কেন মারলি বাচ্চুকে? কি শত্রুতা ছিল তোদের সাথে? জাভেদের দেখা দেখি বাকি দুজনও বুঝতে পারল যে আড়াল করার আর কোনো উপায় নেই। একে অপরের দিকে তাকিয়ে এবার বলা শুরু করলো বাবলু বৈদ্য। স্যার, শত্রুতা অনেক ছিল স্যার। প্রথম কারণটা ছিল ব্যবসার। আমরা কলোনিতে গাঁজার ব্যবসা শুরু করেছিলাম, মোটা টাকা লাভ আসছিল। কিন্তু ওই শালা বাচ্চু নিজে নেশা করলেও ও ভেতরে ভেতরে ছিল বিশ্বাসঘাতক। ও শালা লালবাজারের গোপন খোঁচরের কাজ করত। নিয়মিত ডিডির বাবুদের কাছে আমাদের ব্যবসার খবর, আড্ডার খবর সব পাচার করে দিত। পুলিশ এসে 2-3 বার আমাদের ঠেকে হানা দেয়, ক্যাশ টাকা বাজেয়াপ্ত করে আমাদের হুমকি দিয়ে যায়। আমরা কিছুতেই ধরতে পারছিলাম না শুরুতে যে কে খবরটা লিক করছে শালা। তারপর একসময় বুঝতে পারলাম কাজটা বাচ্চু করছে। স্রেফ পুলিশকে খবর দেওয়ার রাগে একটা মানুষকে এইভাবে টুকরো টুকরো করে কেটে ফেললি তোরা? বাবলু এবার পাশের চেয়ারে বসা রবিন মণ্ডলের দিকে ইঙ্গিত করে বলল, আসলে আগুনটা লেগেছিল স্যার এই রবিনের ঘরে। রবিনের বউ বাজারি মেয়ে স্যার। পরপুরুষের প্রতি ওর ছিল প্রচণ্ড টান। একদিন দুপুরে ওই নজরুল মানে বাচ্চু কোনো কাজে রবিনের ঘরে যায়। রবিন তখন ঘরে ছিল না। ব্যাস, রবিন ঘরে ফিরে এসে দেখে ওই মশারির ভিতরে ওর বউ বসে বসে বাচ্চুকে ভেতরে টানছে মশারির ভিতরে। ব্যাস, রবিন দরজার ফাঁক দিয়ে দৃশ্য দেখে ফেললো। সেদিন থেকে ওর মাথায় খুন চেপে যায়। রবিন আমাদের এসে বলল যে ওই নজরুল মানে বাচ্চু আমার ইজ্জত মেরেছে, আমাদের ব্যবসার খবর পুলিশকে দিচ্ছে, ওকে আর এই দুনিয়ায় রাখা যাবে না, ওকে শেষ করতেই হবে। ইন্টারোগেশন রুমের পরিবেশ ক্রমে ভারী আর থমথমে হয়ে উঠেছে। প্রদীপ ঘোষাল জিজ্ঞেস করলেন, তারপর মারার প্ল্যান কে করলো? এবার মুখ খুলল মোহাম্মদ জাভেদ। সে বলল, স্যার, এই পরিকল্পনাটা স্যার রবিন আর বাবলু মিলেই করেছিল। 10ই সেপ্টেম্বর ওই রাত 10টা নাগাদ আমি নজরুলকে কলোনির পাশের একটা ঘরে ডেকে আনি। ঘরটা আগে থেকেই আমার নামে ভাড়া নেওয়া ছিল। ওখানে আমরা মাঝে মধ্যে মদের আসর বসাতাম। আমরা জানতাম নজরুলকে সহজে বাগে আনা যাবে না, তাই আমরা বাজার থেকে আগে থেকেই হেরোইন কিনে এনেছিলাম স্যার। নজরুলকে প্রথমে প্রচুর পরিমাণে হেরোইন খাওয়ালাম, তারপর মদের বোতল খুলে ওর মুখে ঢেলে দিলাম। রাত 11:15 নাগাদ নেশার ঘরে নজরুল একদম অসাড় হয়ে পড়ে। নড়াচড়া বা চিৎকার করার কোনো ক্ষমতা ওর ছিল না। ও মাটিতে নেতিয়ে পড়লে রবিন ওর বুকের উপর চেপে বসে, ইচ্ছা মতন চড় থাপ্পড় মারে। যখন বুঝলাম ওর আর কোনো শক্তি নেই প্রতিরোধ করার, তখন বাবলু একটা গামছা বের করে নজরুলের গলায় পেঁচিয়ে ধরে দুদিক থেকে টান মারল।
নজরুল কিছুক্ষণ ছটফট করলো, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইলো। কয়েক সেকেন্ডের মধ্যে ও দম ফুরিয়ে গেল। প্রদীপ ঘোষাল রুক্ষ গলায় জিজ্ঞেস করলেন, তোরা তোকে মেরেই ফেলেছিলি, তারপর বডিটাকে কসাইয়ের মতো কেন কাটলি? হ্যাঁ, মাথা আর পা কেন আলাদা করলি? আমার বউকে ছুঁয়েছিল স্যার ওই হারামজাদা, আমার বউকে ছুঁয়েছিল। আমার না মাথায় রাগ চড়ে গেছিল স্যার। আমি ওদেরকে বলেছিলাম যে ওকে মেরে কুচি কুচি করে দেব, তাই করতাম স্যার। তার আগেই কলোনির একজন আমাদের দেখে ফেললো, সুরাইয়া, ওই জন্য তো। ও বুঝেছি, সুরাইয়া সালা ও আপনাদের বলে দিয়েছে না? হ্যাঁ, ও আপনাদের বলে দিয়েছে। আমাদের কে বলেছে সেটা তোদের না জানলেও চলবে। তারপর তোরা কি করলি সেটা বল। খুন করার পর রবিন একটা দা নিয়ে আসে, ওটা আগে থেকেই ঘরে রাখা ছিল। তারপর বাবলু এক কোপে নজরুলের মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। রবিন নজরুলের 2 পা কেটে ফেলে, চারদিক রক্তে ভেসে যাচ্ছিল স্যার। আমরা ধরের হাত দুটো বুকের উপর আড়াআড়ি মুড়ে একটা 40 কেজি চালের চটের বস্তায় পুড়ে শক্ত সুতলি দিয়ে বেঁধে ফেলি, আর ওই কাটা মাথা আর পা দুটো আলাদা একটা ছোট বস্তায় ভরি। কাটা মাথা আর পা দুটো কোথায় ফেলেছিলি তোরা? স্যার ওই 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 হাফ বডিটা বস্তাতে পুড়ে আমরা না বাচ্চু রিক্সাতে চাপিয়ে হাঁসপুকুরে খালের জলে ফেলে দিয়েছিলাম। আর স্যার ওই কাটা মাথা আর ওই 2 পা ভরা ছোট ছোট বস্তাটা ওটা একটু দূরে স্যার বিষ্ণুপুরের ওদিকে একটা খালে ফেলে দিয়েছিলাম। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়লেন প্রদীপ। যা জানার জানা হয়ে গেছে। একটা কুটিল হাসি হেসে তিনি বললেন, তোদের এই নৃশংসতার শাস্তি যে ফাঁসি হতে চলেছে তা তোরা জানিস কি? যদি না জেনে থাকিস আমি জানিয়ে গেলাম, তোরা ছাড়া পাবি না, যাবজ্জীবনও হবে না। যে অন্যায় তোরা করেছিস এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আর তোদের নেই। 4 বছর নিশ্চিন্তে ঘুমিয়েছিস, এই শেষ, আর নয়। তোদের সময় ফুরিয়ে গেছে। আইন আদালত যদি না থাকতো তাহলে আমি এক্ষুনি তোদের এনকাউন্টার করতাম। একটাই আফসোস, সেটা পারলাম না। সপ্তাহ দেড়েক পরের ঘটনা। অনাগত শীতের মিষ্টি রোদ এসে পড়েছে ঠাকুরপুকুর থানার বড় বারান্দায়। ওসির ঘরে তখন চূড়ান্ত ব্যস্ততা। টেবিলের ওপর থরে থরে সাজানো 4 বছরের পুরনো সেই ধুলো মাখা কেস ফাইলের নতুন রূপ। সাব ইন্সপেক্টর রবি মণ্ডল এবং ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল অতি সতর্কতার সঙ্গে চার্জশিটের শেষ পাতায় চোখ বোলাচ্ছিলেন। ফাইলে যুক্ত হয়েছে একটার পর একটা অকাট্য প্রমাণ। 1, প্রত্যক্ষদর্শী সুরাইয়া বিবির 164 ধারায় দেওয়া গোপন জবানবন্দি। 2, কলোনির এক সবজি বিক্রেতার বয়ান যে মাঝরাতে বস্তা নিয়ে 3 জনকে রিকশায় যেতে দেখেছিল। 3 আসামি বাবলু বৈদ্য, মোহাম্মদ জাভেদ আর রবিন মণ্ডলের কাস্টোডিয়াল জবানবন্দি আর স্বীকারোক্তি। রবি মণ্ডল সই করার জন্য কলমটা প্রদীপ ঘোষালের দিকে এগিয়ে দিয়ে বললেন, স্যার, চার্জশিট একদম রেডি। 302, 201 এবং 34 ধারা লাগিয়েছি স্যার। অতনু স্যার নিজে ফাইল চেক করে দিয়েছেন। ওদের ফাঁসি ছাড়া আর কোনো গতি নেই স্যার। প্রদীপ ঘোষাল কলমটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শক্ত হাতে সই করে শিলমোহর দিলেন। 4 বছর আগে যা ইনসাফিশিয়েন্ট বলে ফাইলবন্দি করে দেওয়া হয়েছিল, আজ সেই কেস আমরা ফাইনালি সলভ করলাম। কিন্তু এই জয়ের আসল কারিগর আমরা নই। আসল কারিগর রাজনাথপুর কলোনির ওই বৃদ্ধা রেহানা খাতুন। পুলিশ যে কত বড় অন্যায় করেছিল সেদিন, ভাবলেও লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে।
পরদিন বিকেলে পুলিশের একটা গাড়ি এসে থামল রাজনাথপুর কলোনির ৩ নম্বর গলির মুখে। গাড়ি থেকে নামল একজন কনস্টেবল। ধীর পায়ে হেঁটে গেল রেহানা খাতুনের ভাঙা ইটের বাড়ির দিকে। উঠোনেই বসেছিলেন রেহানা খাতুন। এখন তার বয়স ৭৫ ছুঁয়েছে। শরীর আগের থেকেও অনেক বেশি শীর্ণ, হাত পা কেঁপে কেঁপে ওঠে বারবার। চোখে আজ আর সেই ৪ বছর আগের পাগলামি বা হাহাকার নেই। এক নিঃস্ব প্রশান্তি ভর করেছে তার চেহারায়। নরম গলায় কনস্টেবল বলল, মাসিমা, বড়বাবু আপনাকে থানায় ডেকেছেন, গাড়ি এনেছি, চলুন। রেহানা খাতুন লাঠিটায় ভর দিয়ে উঠে দাঁড়ালেন। পাশের বাড়ি থেকে শশীও এসেছে। সে হেসে বলল, চাচি চলো, বড়বাবু নিজেই গাড়ি পাঠিয়েছেন তোমার জন্য। রেহানা খাতুন ধীর পায়ে গাড়িতে গিয়ে উঠলেন। আজ আর তাকে কেউ তাড়িয়ে দিচ্ছে না। আজ পুলিশের গাড়ি তাকে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছে সেই ঠাকুরপুকুর থানায়, যার বারান্দায় ৪ বছর তিনি অবহেলার শিকার হয়ে পড়েছিলেন। ঠাকুরপুকুর থানার ভেতরে আজ এক অন্যরকম পরিবেশ। অন্যান্য দিনের মতো কারো মুখে কোনো রুক্ষতা নেই। রাম সিং থেকে শুরু করে প্রতিটি কনস্টেবল আর অফিসার দাঁড়িয়ে আছেন ওসির ঘরের বাইরে। রেহানা খাতুন লাঠি ঠুকঠুক করে প্রদীপ ঘোষালের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। শশীর হাত ধরে ভেতরে ঢুকলেন। ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল তার চেয়ার ছেড়ে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। নিচে এগিয়ে গিয়ে রেহানা খাতুনকে হাত ধরে এনে বসালেন। মা, আসুন আসুন, বসুন। রেহানা খাতুন প্রদীপ ঘোষালের মুখের দিকে তাকালেন। বৃদ্ধার চোখ দুটো জলে ভরে এলো। প্রদীপ বললেন, মা, আপনার কাছে দেওয়া কথা আমি রেখেছি। বাচ্চুর ৩ খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আমি কোর্টে ওদের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে এলাম। ওদের কঠোরতম শাস্তি হবে মা, ছাড়া পাওয়ার কোনো পথ নেই। কথাগুলো শুনতে শুনতে রেহানা খাতুনের শরীরটা কাঁপতে লাগলো। আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি। 2 হাত বাড়িয়ে প্রদীপ ঘোষালের ডান হাতটা শক্ত করে ধরলেন। কান্নায় গলা বুজে আসছে তার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, বাবা, তুমি আমার ইনসাফ দিলে বাবা। 4 বছর ধরে সবাই আমারে পাগলি বলে তাড়ায় দিছে। আমার বেটারে বেবানিস বলে ওরা পুরাই দিছে। আমি দাফন করতে পারি নাই। বসে আমার কথা শুনছিলে একমাত্র তুমি বাবা। প্রদীপ ঘোষাল কোনো কথা বলতে পারলেন না। তার গলাটাও বুজে আসছে। রেহানা খাতুন থরথর করে কাঁপতে থাকা 2 হাত প্রদীপ ঘোষালের মাথার উপর রাখলেন। পরম মমতায় তিনি বললেন, খোদার দরবারে আমি তোমার লগে দোয়া করব বাবা। আল্লাহ তোমার কোনোদিন খারাপ হতে দেবেন না। তোমার আর তোমার এই পুলিশ ভাইদের জীবনে কোনোদিন কোনো বিপদ আসবে না বাবা। দেখো, তোমরা আজ এক মোরা মায়ের বুকে আবার প্রাণ ফিরায় দিলে। যে কদিন বেঁচে থাকুক জানবো আমার একটা ছেলে আছে ঠাকুরপুকুর থানায়। নিজের ছেলেরে তো আর কোনোদিন দেখতে পাবো না। মাঝে মধ্যে তোমার এসে দেখে যাও কেমন। মাঝে মধ্যে নিশ্চয়ই মা, নিশ্চয়ই আসবেন। যখন ইচ্ছে হবে চলে আসবেন, কেমন? আল্লাহ মেহেরবান।
সেদিন রাতে ইন্সপেক্টর প্রদীপ ঘোষাল থানার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট টানছিলেন। বাইরে যত দূর চোখ যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কলকাতা শহরের নাগরিক ব্যস্ততা। দীর্ঘ পুলিশ জীবনে প্রদীপ ঘোষাল বহু খুনের কেস সলভ করেছেন, বহু পুরস্কার পেয়েছেন, কিন্তু আজকের এই অনুভূতি সম্পূর্ণ আলাদা। তিনি ভাবছিলেন পুলিশ অফিসার হিসেবে তাদের আসল দায়িত্ব ঠিক কি? স্রেফ আইনের ধারা মেনে কেস সলভ করা, নাকি প্রতিটা কেস ফাইলের পেছনে লুকিয়ে থাকা রক্তমাংসের মানুষগুলোর যন্ত্রণা আর কান্নার আওয়াজ শুনতে পা? যদি সেদিন তিনি বারান্দায় দাঁড়িয়ে থাকা ওই শীর্ণ বৃদ্ধাকে পাগলি ভেবে তাড়িয়ে দিতেন, যদি স্রেফ ফরেনজিকের ইনসাফিসিয়েন্ট রিপোর্টের বাহানায় এড়িয়ে যেতেন কেসটা, তবে হয়তো অপরাধীরা চিরকাল অধরাই থেকে যেত। এক সাধারণ রিক্সা চালকের জীবন স্রেফ একটা নাম্বার হয়ে ফাইলের ভিড়ে হারিয়ে যেত। পরবর্তী জীবনে প্রদীপ ঘোষাল বারবার এই কথা স্বীকার করেছেন। তার ইউনিফর্মের ব্যাজ আর চাকরি জীবনের সমস্ত সাফল্যের চেয়েও অনেক বড় প্রাপ্তি ছিল সত্তরোর্ধ্ব বৃদ্ধা রেহানা খাতুনের ওই দোয়া। তার মাথার উপর বৃদ্ধার সেই হাত দুটো রাখা। আমাদের আজকের ক্রাইম কথা এই পর্যন্তই। ক্রাইম কথার নতুন পুরনো সব গল্প শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন মির্চি বাংলার ইউটিউব চ্যানেল আর ক্লিক করুন বেল আইকনে। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা।